গাহি সাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান। প্রিয় সুধী, আমাদের আজকের আয়োজন যদি আর বাঁশি না বাজে, কবি কাজী নজরুল ইসলামের প্রয়াণ দিবসে সনাধিতির সশ্রদ্ধ নিবেদন যদি আর বাঁশি না বাজে, পর্ব 1। আপনারা যে যেখান থেকেই দেখছেন আমাদেরকে, সকলকেই শুভেচ্ছা এবং ভালোবাসা। আমাদের সাথে আজকে খুবই গুণী কিছু অতিথি আছেন। প্রথমে আমার ডান পাশেই আছেন চিত্র ভাস্কর আশরাফ হোসেন, এরপরে আছে আমাদের সনাধিতির সঞ্চালক জেসমিন বন্যা, আমার নিচেই আছে আরেকজন আবৃত্তি শিল্পী জেবুন্নেসা মুনিয়া, এবং তারপরেই আছে আরেকজন খুবই গুণী আবৃত্তি শিল্পী বাসুদেব সাহা, এবং এরপরে আছে আরেকজন আবৃত্তি শিল্পী গবেষক ডক্টর সবুজ শামীম হাসান। তো আমরা পর্যায়ক্রমে সকলের কাছেই যাব। তার আগে আমাদের এই আজকের আয়োজনটা উদ্বোধন করবেন চিত্র ভাস্কর আশরাফ হোসেন। প্রথমে আমরা উদ্বোধনের জন্য চলে যাচ্ছি তার কাছে। ধন্যবাদ। আমার সামনে উপস্থিত সুধীবৃন্দ এবং এই অনুষ্ঠানে যারা উপস্থিত আছেন গুণীজন, তাদের সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা। নজরুলের দুইটা লাইন দিয়ে শুরু করছি। মানুষের সঙ্গে প্রাণ খুলে কথা বলতে বলতেও অন্যমনস্ক হয়ে পড়ি, খেই হারিয়ে ফেলি কথার। আমার গোপনতম কে যেন একেবারে নিশ্চুপ হয়ে থাকতে আদেশ করে। নজরুল এক গভীরতম কথা বলে গেছে তার এক চিঠিতে, নাহারকে লেখা এই চিঠিতে। আজকে নজরুলের এই প্রয়াণ দিবস উপলক্ষে আমরা সবাই মিলিত হয়েছি কিছু কবিতা, কিছু আলোচনা, তাকে স্মরণ করতে সনাধিতির আয়োজনে। আজকের এই সনাধিতির আয়োজন সাফল্য মণ্ডিত হোক এই কামনা করে এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করছি। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। তো আমরা এবার বোধহয় পরিচয় পর্বে যেতে পারে আমাদের শুভেচ্ছা বিনিময়ে। প্রথমেই একদম কর্নার থেকে শুরু করছি। আমার ব্যক্তিগত শ্রদ্ধেয় শিক্ষক ডক্টর সবুজ শামীম হাসান, আজকের আয়োজনে আপনার শুভেচ্ছা বক্তব্য পেশ করুন। ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা সনাধিতি আয়োজিত আজকের এ বিশেষ পর্ব যদি আর বাঁশি না বাজে। তো আমি প্রথমেই নজরুলকে নিয়ে দুটি কথা বলতে চাই, তারপরে নাকি আগে ওইটা পড়ে তারপর দুটি কথা বলবো, কোনটা ভালো হয়? স্যার, এখন শুভেচ্ছা বিনিময় করুন, তারপরে আমরা পড়ার ফাঁকে ফাঁকে শুনে নেব। আচ্ছা, তো আমার পক্ষ থেকে আজকের অনুষ্ঠানে সম্মানিত অতিথিবৃন্দ সকলকে অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। বিশেষ করে আমার বাসুদেব দাস সঙ্গে অনেকদিন পরে আজকে দেখা হলো। আমার খুব মনে পড়ে দাদার বাড়িতে আমরা দুপুরের যে খাবার খেয়েছিলাম, দাদা বৌদি তার ছেলে মিলে আমাদের জন্য একটি রাজকীয় আয়োজন করেছিলেন। দাদার সে আন্তরিকতার কথা আমরা আজও ভুলিনি, আশা করি কখনোই ভুলবো না। দাদাকে নমস্কার। এবং আজকে আমি নিজেকে খুবই সৌভাগ্যবান মনে করছি এই কারণে যে আজকে শুধু বাংলাদেশ নয়, একজন পৃথিবীর মধ্যে অন্যতম একজন চিত্রশিল্পী জনাব আশরাফ হোসেন, তার সঙ্গে, তার মতন একজন বড় মানুষের সঙ্গে আমাকে একই মঞ্চে আমন্ত্রণ জানানোর জন্য সত্যিই আমি সনাধিতির প্রতি কৃতজ্ঞতা জানাই আশরাফ হোসেন স্যারের প্রতিও। সেই সাথে আমি কৃতজ্ঞতা এবং শুভকামনা জানাই জেসমিন বানু বন্যা, যার কাছে আমার ঋণের কোনো শেষ নাই, তার প্রতিও আমার অনেক অনেক কৃতজ্ঞতা। জেবুন্নেসা মুনিয়া, তার প্রতিও আমার শুভেচ্ছা শুভকামনা, এবং আমার প্রিয় ছাত্র এবং সন্তান তুল্য তঞ্জিশ সৌরভ, যার সৌরভ ছড়িয়ে পড়ছে আজকে পৃথিবীর দশদিকে, তাকেও আমার অনেক অনেক শুভেচ্ছা।
অসংখ্য ধন্যবাদ স্যার। আপনি যখন বলেন আসলে এত মধুর করে এত সুন্দর সুললিত ভাবে বলেন, আসলে প্রাণ যেন জেগে ওঠে। অসংখ্য ধন্যবাদ। আমরা এবার চলে যাচ্ছি শুভেচ্ছা বক্তব্যের জন্য বাসুদেব সাহার কাছে। দাদা। ধন্যবাদ। হ্যাঁ, ঠিক আছে, ধন্যবাদ সৌরভ। আজকের প্রিয় কবিতারা অন্তর্জাল আড্ডা, আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রয়াণ দিবস উপলক্ষে মূলত আজকের আলোচনা। এখানে একটু আগে কথা বলেন বাংলাদেশের বরেণ্য চিত্রশিল্পী, আমাদের সকলের শ্রদ্ধাভাজন আশরাফ হোসেন, ডক্টর সবুজ শামীম আহসান, আমার অত্যন্ত প্রিয় ব্যক্তিত্ব, আমার এই ছোট বোনের মতো জেসমিন বন্যা, সঞ্চালক তানজির সৌরভ এবং আবৃত্তিকার আমার অত্যন্ত প্রিয় ভাজন জেবুন্নেসা মুনিয়া, সেই সাথে যারা শুনছেন সকলকে আমি আজকের অনুষ্ঠানের মাধ্যমে মানিকগঞ্জ জেলার সাংস্কৃতিক অঙ্গনের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করছি। সেই সাথে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আমি প্রোগ্রামগুলো দেখছিলাম, তা আমাকে আমন্ত্রণ জানার জন্য যারা আয়োজক অবশ্যই তাদেরকে আমি ধন্যবাদ জানাবো। কারণ করোনা বা আমাদের যে এই ভাইরাসের কারণে আমরা যারা সাংস্কৃতিক কর্মী, যারা সাংস্কৃতিক অঙ্গনে কাজ করে থাকি, আমাদের সেই ব্যস্ততা কিন্তু কমে গেছে, ব্যস্ততা নেই এখন। তো একটি সুযোগ হয়েছে এবং অনেকদিন পর আপনাদের সাথে দেখা হলো, এই জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। সেই সাথে আমি কি কবি সম্পর্কে দু একটু কথা বলবো এখন? আমরা আপনার কথা আর কি কবিতার ফাঁকে ফাঁকে শুনবো। আচ্ছা, থ্যাংক ইউ। আমরা মুনি আপার শুভেচ্ছা বিনিময়। জি জি জি। আচ্ছা মুনি আপা, আপনি আজকের এই আয়োজনে শুভেচ্ছা বিনিময় করুন সকলের সাথে। মুনি আপা, আপনার মাইকটা মিউট আছে, আনমিউট করুন। হ্যাঁ, খেয়াল করিনি। প্রথমেই তানজির আর বন্যাকে আমার শুভেচ্ছা জানাচ্ছি, ভালোবাসা জানাচ্ছি। আজকে আমার সাথে যারা গুণীজন আছেন, সবুজ স্যার, বাসুদেব দা, আশরাফ ভাই, সবাই আমার গুরুজন, আমার শ্রদ্ধেয় জন, আমার অকুণ্ঠ শ্রদ্ধা তাদের প্রতি। আর আজ যার প্রয়াণ দিবসে আমরা এখানে একাত্ম হলাম, সেই জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি। অন্য লোকে তার আত্মা শান্তিতে থাকুক এই কামনা করছি। আর আমার সামনে যারা দর্শক হয়ে আজকে অনুষ্ঠান দেখছেন, সবাইকে আমার শুভেচ্ছা, সাথে থাকুন। ধন্যবাদ মুনি আপা। তো আমরা প্রথমেই আমাদের আজকের অতিথি উদ্বোধক আশরাফ হোসেনের একটু আলোচনা শুনবো, আর তারপরে আমরা কবিতায় চলে যাব। আর বাদ বাকি কবিতা এবং আলোচনা আমাদের বাসুদেব দাও খুবই ভালো আবৃত্তি করেন এবং আলোচনা করেন, আর আমাদের স্যার তো বরাবরই খুবই চমৎকার আবৃত্তি এবং আলোচনাই করেন। আর মুনি আপার আবৃত্তি আমরা একটানা শুনবো। তো আমরা প্রথমেই চলে যাচ্ছি আমাদের আশরাফ হোসেনের কাছে। কাজী নজরুল ইসলামকে নিয়ে কিছু কথা, আমরা যাতে সমৃদ্ধ হতে পারি, নতুন প্রজন্ম যারা তারা, আমরা চলে যাচ্ছি আশরাফ হোসেনের কাছে। ধন্যবাদ তানজির। আমি নজরুল ইসলামের একটা চিঠি নিয়ে কথা বলবো। এই চিঠিটা লিখেছিল নাহার বানুকে, নাহার বলেই ডাকতো। তিনি চট্টগ্রামে তাদের বাড়ি, ওখানে গিয়েছিলেন, ওখানে বেশ কয়েকদিন ছিলেন। তো ওখান থেকে কলকাতায় চলে গিয়েছিলেন। কলকাতা থেকে এসে পরে এই চিঠির উত্তরটা উনি দেন। চিঠির উত্তর যেটা, সেই উত্তরটা আমি পড়ছি, কিছু অংশ করে পড়ে যাব আর কিছু অংশ করে কথা বলে যাব। কাল রাত্রিতে ফিরেছি কলকাতা হতে, চট্টগ্রাম হতে, এসেই কলকাতায় গিয়েছিলাম। এসেই পড়লাম তোমার দ্বিতীয় চিঠি। প্রথম চিঠিতে পড়া হয়নি সময়ের কারণে। দ্বিতীয় চিঠিতে তোমার ভাবির কাছে লিখেছ। মনে করেছিলাম কলকাতা গিয়ে উত্তর দিব, কিন্তু তার হয়নি। কলকাতার কোলাহলের জীবন। তাছাড়া ভাই, তুমি অত কথা জানতে চেয়েছো,
তো শুনতে চেয়েছো যে কলকাতায় হট্টগোলের মধ্যে সে বলা যেন কিছুতেই আসতো না। আমার বাণী হট্টগোলে এখন রীতিমতো ভয় করে, মুখ হয়ে যায় ভীরু বাণী আমার হয়ে যায়। ওই কোলাহলের অবকাশের মাঝে চিঠি দিতে দেরি দেরি হলো, তুমি রাগ করো না। নজরুল ইসলাম ওই মাপের একজন মানুষ হয়ে বলছে যে তুমি রাগ করো না। কাকে বলছে? তার বাসায় কয়েকদিন ছিল, বেড়াতে গিয়েছিল। এই যে আন্তরিকতাটুকু, আমি এখান থেকেই কথাগুলো শুরু করব। তার একটা ওই মেয়েটার একটা ভাইও ছিল, তার নাম ছিল বাহার। বাহারটাও জানি কত রাগ করেছে, কি ভাবছে। আর তোমার তো কথাই নেই, ছেলে মানুষ তুমি, পড়তে না পেয়ে তুমি এখনো কাঁদো। বাহার যেন একটু চাপা, আর তুমি অভিমানী। সকল মানুষের মনে সকল কালে একটা বাঁধনহারা মানুষটির ঘরের আঙিনায় পেরিয়ে পালাতে চেষ্টা করে। মনে সদা সর্বদাই একটি বেদনার উদ্বেগ লেগেই রয়েছে তোমাদের জন্য। অদ্ভুত রহস্যভরা এই মানুষের মন। রক্তের সম্বন্ধকে অস্বীকার করতে দ্বিধা নেই যার, সেই কখন পথের সকলকে হৃদয়ে দিয়ে অসংকোচে স্বীকার করে নেয়। ঘরের সম্বন্ধটা রক্ত মাংসের দেহের, আর পথের সম্বন্ধটা হৃদয়ের অন্তরতম জানার। তাই ঘরের যারা, তাদের আমরা শ্রদ্ধা করি, মেনে চলি, কিন্তু বাহিরের আমরা যাদেরকে ভালোবাসি তাদেরকে দুঃখ দেই না। ঘরের টান হয়ে যায় কর্তব্যের, বাহিরের টান হয়ে যায় প্রীতির, মাধুর্যের। এই যে আমাদের প্রতিনিয়ত আমাদের জীবনযাপন, সংসার, আমাদের নিজেদের আত্মীয় স্বজন, নিজেদের জীবনযাপন, এবং প্রতিনিয়ত আমরা প্রতিদিন প্রতি মানুষের সাথে চলাফেরা করছি, কথা বলছি, উঠছি। আমরা এখন যেটা হচ্ছে, আমাদের থেকে একটা দূরত্ব তৈরি হয়ে যাচ্ছে। আমরা যতই মিশি না কেন, লৌকিক একটা ভাব থেকে যায়। কিন্তু নজরুল ইসলামের ভিতরে এই লৌকিক ভাবটা ছিল না। সে বলেছে, আমার আত্মীয় নয়, তোমাদের সাথে যে সম্পর্কটা, সেটা প্রীতি ও মাধুর্যের। আমরা এই প্রীতি এবং মাধুর্যটা কোনোভাবেই নিতে পারি না, কোনোভাবেই নিতে পারি না। আজকে আমরা দেখছি একজনের সাথে পরিচয় হচ্ছে, দুদিনের মধ্যেই আমরা দেখছি সম্পর্ক, তাদের সাথে কোনো বিরাগ ভাজন হয়নি বা কোনো কিছু হয়নি, কিন্তু মনে মনে একটা কিছু পোষণ করছি আমরা, তার নেগেটিভিটি কোনো কিছু পোষণ করছি। সেটা হতে পারে একজন শিক্ষক যেমন ছাত্র গেলে তার কাছে, সে ভাবছে যে আমার তো এখানে অর্থের দরকার, আর ছাত্র ভাবছে স্যার কি দিল। একটা ব্যবসায়ীর কাছে গেলে ব্যবসাটা কিভাবে করছে, সে মনে হয় আমাকে ঠকাচ্ছে। ডাক্তার সেবা ঠিকভাবে দিচ্ছে না। প্রতিটা সেক্টরে একই অবস্থা। তো এই যে আমাদের একের সাথে অন্যজনের যে পারস্পরিক সম্পর্কটা অবনতি হচ্ছে, এবং একটা ক্লেশ থাকছে, মনের ভিতরে একটা ক্লেশ থাকছে, এই জিনিসগুলো খুব দ্রুত হয়ে যাচ্ছে আমাদের। আজকে প্রায় 20 বছরের ভিতরে এত বেশি হয়ে গেছে, মানুষের সম্পর্কগুলো অনেক দূরত্ব তৈরি হয়ে গেছে, যা দেখছি তার লৌকিকতা। তো আমি এটাই বলতে চাচ্ছি যে এই লৌকিকতাগুলো আজকে নজরুল ইসলামের প্রয়াণ দিবস উপলক্ষে আমরা যদি তার সাহিত্য দেখি, তার জীবন আচরণ দেখি, তাহলে সেখান থেকে আমরা যদি আমাদের নতুন প্রজন্মরা এবং আমরা যদি শিখতে পারি যে আসলে মানুষের সম্পর্কটা কি, সম্বোধনটা কি। আজকাল এমনও শুনি যারা প্রেম করছে তারা বলে এটা হচ্ছে একটা অভ্যস্ততা। খুব আমার তখন খুব হাসি পায় যে প্রেম কিভাবে অভ্যস্ততায় দাঁড়ায়। আজকে এখানে গুণী মানুষ আছেন, ডক্টর করা শামীম ভাই, তারপরে বাসু ভাই আছেন, ওনারা বুঝবেন যে আসলে মানুষের সম্পর্কগুলো, সম্বোধনগুলো কোথায় গিয়ে দাঁড়িয়েছে। তো আমরা যেন এই জায়গা থেকে ফিরে আসি, অন্তত তার জীবন আচরণ দেখে। আমরা আমাদের সামনে আদর্শ থাকে কি জন্য? আদর্শকে মেনে চলার জন্য, দেখার জন্য, বোঝার জন্য। তো আমরা যেন এই জায়গাটা থেকে ফিরে আসি, আমরা যেন সম্পর্কগুলোকে হৃদয় দিয়ে স্পর্শ করতে পারি, একে অপরের প্রতি সৌহার্দ্য বোধটা থাকে, সেখানে একটা মাধুর্য থাকে, যে মাধুর্যটা আমাদের জীবনে খুব বেশি প্রয়োজন হয়ে গেছে। আমরা খুব উশৃঙ্খল হয়ে যাচ্ছি, উগ্র হয়ে যাচ্ছি। আমাদের উগ্রতা অবদমন করা উচিত, জীবনটাকে সুন্দর করার জন্য অন্তত। ধন্যবাদ সবাইকে।
তানজিল। জি, অসংখ্য ধন্যবাদ এত সুন্দর করে আমাদের সাথে আপনার মতামত বা আপনার দৃষ্টিকোণ শেয়ার করার জন্য। তো যাই হোক, আমরা মূল্যবান বক্তব্য শুনলাম আশরাফ হোসেনের। আমরা এবার চলে যাচ্ছি পরিবেশনার দিকে। প্রথমেই আমরা বাসুদার একটা পরিবেশনা দিয়ে শুরু করতে চাচ্ছি। বাসুদাকে আমাকে শুনতে পাচ্ছেন? দাদার মাইকটা আনমিউট করে দিই। হ্যাঁ দাদা বলুন, আমরা বাসুদার পরিবেশনায় চলে যাচ্ছি। কি শোনাচ্ছেন প্রথমে আপনি? আমাকে শোনা যাচ্ছে? জি 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 হ্যাঁ, জি আমি শোনা যাচ্ছে। কবিগুরুর মহাপ্রয়াণে দাদা আপনার মাইকটা আবার আনমিউট করে নেন, মিউট হয়ে গেছে। হ্যাঁ, ঠিক আছে। এবার ঠিক আছে, এবার ঠিক আছে। জি 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 দাদা বলুন। ওকে। কাজী নজরুল ইসলামের প্রয়াণ দিবসে জি জি বলুন। আমি কবিগুরু রবীন্দ্রনাথের মহাপ্রয়াণের পরে, যেটি তৎকালীন আকাশবাণী থেকে প্রচারিত হয়েছিল এবং পরবর্তীকালে রবিহারা কবিতা আকারে এটি প্রকাশ পেয়েছে, তার অংশবিশেষ নির্বাচিত অংশ আমি আবৃত্তি করছি আজকে। কাব্যগীতির শ্রেষ্ঠ স্রষ্টা, দ্রষ্টা ঋষি ও ধ্যানী মহাকবি রবি অস্ত গিয়াছে। বিনা বেনুক বাণী নীরব রহিল, ধূলির ধরণী জানি না সে কতদিন রস যমুনার পরশ পাবে না। প্রকৃতি বাণীহীন নিভৃত কাঁদে, ভুবনে ভবনে ও বনে একা। অপ্রাকৃত মাদনে মাধবী চাঁদের জোছনা দিয়া, রূপায়িত রসায়িত কে করিবে লিখনি তুলিকা দিয়া। দুপুরের রবি পড়িয়াছে ঢোলে, অস্ত পথের কোলে। শ্রাবণের মেঘ ছুটে এলো দলে দলে, উদাস গগন তলে। বিশ্বের রবি ভারতের কবি, শ্যাম বাংলার হৃদয়ের ছবি। তুমি চলে যাবে বলে তব ধরিত্রী মাতার রোদন তুমি শুনেছিলে নাকি? তাই কি রোগের ছলনা করি মিলিলে না রাখি? আজ বাংলার নারীতে নারীতে বেদনা উঠিছে জাগি। কাঁদিছে সাগর নদী অরণ্য, হে কবি তোমার লাগি। শুনেছি সূর্য নিভে গেলে হয় সৌরলোকের লয়, বাংলার রবি নিভে গেলে আজ আর কাহারও নয়। বাঙালি ছাড়া কি হারালো বাঙালি, কেহ বুঝিবে না আর। বাংলা ছাড়া এ পৃথিবীতে উঠবে না হাহাকার। মোদের আশার রবি চলে গেলে নিরাশা আধারে ফেলে। বাংলার বুকে নিত্য তোমার শ্মশানের চিতা জেলে। ভূভারত জুড়ে হিংসে করেছে এই বাংলার তরে। আকাশের রবি কেমনে আসিল বাংলার কুড়ে ঘরে। এত বড় এত মহৎ বিশ্ববিজয়ী মহামানব, এই বাংলার দিনহীন আঙিনায় এত পরম উৎসব। স্বপ্নেও কি পাইব মোরা বাংলার অসহায় নরনারী? কবিগুরু সান্ত্বনা নাহি পাই। তুমি যে ছিলে আমাদের কাছে শ্রী ভগবানের আশীর্বাদ, সে আশিস যেন লয় নাহি করে মৃত্যুর অবসাদ। যাবার বেলায় প্রণাম লয়ে যাও তব শ্রীচরণে। যে লোকেই থাকো হতভাগ্য এ জাতিরে রাখিও মনে। ঘুমাইতে দাও শ্রান্ত রবিরে, জাগায়ও না জাগায়ও না। সারা জীবন যে আলো দিল ডেকে
তার ঘুম ভাঙায়ও না, যে সহস্র করে রূপ রস দিয়া জননীর কোলে পড়িল ঢলিয়া, তাহারে শান্তি চন্দন দাও, ক্রন্দনে রাঙায়ও না, ক্রন্দনে রাঙায়ও না। ধন্যবাদ, ধন্যবাদ সৌরভ। ধন্যবাদ দাদা। আমরা এবার চলে যাচ্ছি বন্যা আপা এবং আমাদের প্রিয় শামীম স্যারের কাছে। বন্যা আপা। হ্যাঁ, ধন্যবাদ সৌরভ স্যার। আমরা এবারে কি শুনছি? ডক্টর সবুজ শামীম আহসান, আমরা এবারে কি শুনছি? যদি আর বাঁশি না বাজে। আচ্ছা, তাহলে আমরা কবিতা শুনে আসি। হ্যাঁ, শুনে এসে ঠিক আছে। আচ্ছা, বন্ধুগণ, আপনারা যে সওগাত আজ হাতে তুলে দিলেন, আমি তা মাথায় তুলে নিলুম। আমার সকল তনুমন প্রাণ আজ বীণার মতো বেজে উঠেছে। তাতে শুধু একটিমাত্র সুর ধ্বনিত হয়ে উঠেছে, আমি ধন্য হলুম, আমি ধন্য হলুম। আমায় অভিনন্দিত আপনারা সেই দিনেই করেছেন যেদিন আমার লেখা আপনাদের ভালো লেগেছে। বিংশ শতাব্দীর অসম্ভবের সম্ভাবনার যুগে আমি জন্মগ্রহণ করেছি। এরই অভিযান সেনাদলের তুর্যবাদকের একজন আমি। এই হোক আমার সবচেয়ে বড় পরিচয়। আমি এই দেশে এই সমাজে জন্মেছি বলেই শুধু এই দেশেরই এই সমাজেরই নই, আমি সকল দেশের সকল মানুষের। কবি চায় না দান, কবি চায় না, কবি চায় অঞ্জলি, কবি চায় প্রীতি। কবিতার দেবতা সুন্দরের প্রকাশ। সুন্দরকে স্বীকার করতে হয় যা সুন্দর তাই দিয়ে। সুন্দরের ধ্যান, তার স্তব গানই আমার ধর্ম। শুধু বলছি, আমি শুধু সুন্দরের হাতে বীণা, পায়ে পদ্ম ফুলই দেখিনি, তার চোখে চোখ ভরা জলও দেখেছি। শ্মশানের পথে, গোরস্থানের পথে তাকে ক্ষুধা দীর্ণ মূর্তিতে ব্যথিত পায়ে চলে যেতে দেখেছি। যুদ্ধভূমিতে তাকে দেখেছি, কারাগারের অন্ধকূপে তাকে দেখেছি, ফাঁসির মঞ্চে তাকে দেখেছি। আমাকে বিদ্রোহী বলে খামোকা লোকের মনে ভয় ধরিয়ে দিয়েছেন কেউ কেউ। এই নিরীহ জাতটাকে আঁচড়ে কামড়ে তেড়ে নিয়ে বেড়ানোর ইচ্ছে আমার কোনো দিনই নেই। আমি বিদ্রোহ করেছি, বিদ্রোহের গান গেয়েছি, অন্যায়ের বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে, যা মিথ্যা কুলুষিত পুরাতন পচা সেই মিথ্যা সনাতনের বিরুদ্ধে, ধর্মের নামে ভণ্ডামি ও কুসংস্কারের বিরুদ্ধে। কেউ কেউ বলেন আমার বাণী জবন, কেউ বলেন কাফের। আমি বলি ও দুটোর কোনোটাই নই আমি। কেবলমাত্র হিন্দু মুসলমানকে এক জায়গায় ধরে এনে হ্যান্ডশেক করাবার চেষ্টা করেছি, গালাগালিকে গলাগলিতে পরিণত করার চেষ্টা করেছি। সে হাতে হাত মেলানো যদি হাতাহাতির চেয়ে অশোভন হয়ে থাকে, তাহলে ওরা আপনি আলাদা হয়ে যাবে। আমার গাঁট ছড়ার বাঁধন কাটতে তাদের কোনো বেগ পেতে হবে না, কেননা একজনের হাতে আছে লাঠি আর একজনের আস্তিনে আছে ছুরি। হিন্দু মুসলমানে দিনরাত হানাহানি, জাতিতে জাতিতে বিদ্বেষ, যুদ্ধ বিগ্রহ, মানুষের জীবনে একদিকে কঠোর দারিদ্র, ঋণ, অভাব, অন্যদিকে লোভী অসুরের যক্ষের ব্যাংকে কোটি কোটি টাকা পাষাণ স্তূপের মতো জমা হয়ে আছে। এই অসাম্য ভেদ ও জ্ঞানকে দূর করতেই আমি এসেছিলাম। আমার কাব্য, সঙ্গীতে, কর্মজীবনে অভেদ সুন্দর সাম্যকে প্রতিষ্ঠিত করেছিলাম। আমি যশ চাই না, খ্যাতি চাই না, প্রতিষ্ঠা চাই না, নেতৃত্ব চাই না। জীবন আমার যত দুঃখময়ী হোক, আনন্দের গান, বেদনার গান গেয়ে যাব আমি। দিয়ে যাব নিজেকে নিঃশেষ করে সকলের মাঝে বিলিয়ে। সকলের বাঁচার মাঝে থাকবো আমি বেঁচে।
এই আমার ব্রত, এই আমার সাধনা, এই আমার তপস্যা। রবীন্দ্রনাথ আমায় প্রায় বলতেন, দেখ উন্মাদ, তোর জীবনে শেলির মতো, কিটসের মতো বড় একটা ট্র্যাজেডি আছে, তুই প্রস্তুত হ। জীবনের সেই ট্র্যাজেডি দেখবার জন্য আমি কতদিন অকারণে অন্যের জীবনকে অশ্রুর পরশায় আচ্ছন্ন করে দিয়েছি, কিন্তু আমার এই জীবন রয়ে গেল বিশুষ্ক মরুভূমির মতো, তপ্ত মেঘের ঊর্ধ্বে শূন্যের মতো। কেবল হাসি, কেবল গান, কেবল বিদ্রোহ আমার বেশ মনে পড়ছে। একদিন আমার জীবনের মহা অনুভূতির কথা, আমার ছেলে মারা গেছে। আমার মন তীব্র পুত্র শোকে যখন ভেঙে পড়ছে, ঠিক সেই দিনই, সেই সময়েই আমার বাড়িতে হাসনা হেনা ফুটেছে। আমি প্রাণ ভরে সেই হাসনা হেনার গন্ধ উপভোগ করেছিলাম। আমার কাব্য, আমার গান, আমার জীবনের অভিজ্ঞতার মধ্য হতে জন্ম নিয়েছে। যদি যদি কোনোদিন আপনাদের প্রেমের প্রবল টানি আমাকে আমার একাকিত্বের পরম শূন্য থেকে অসময়ে নামতে হয়, তাহলে সেদিন আমায় মনে করবেন না। আমি সেই নজরুল, সেই নজরুল অনেকদিন আগে মৃত্যুর খিড়কি দুয়ার দিয়ে পালিয়ে গেছে। মনে করবেন পুণ্যত্বের তৃষ্ণা নিয়ে যে একটি অশান্ত তরুণ এই ধরা এসেছিল, অপূর্ণতার বেদনায় তারই বিগত আত্মা যেন স্বপ্নে আপনাদের মাঝে কেঁদে গেল। যদি আর বাঁশি না বাজে, আমি কবি বলে বলছি নে, আমি আপনাদের ভালোবাসা পেয়েছিলাম, সেই অধিকারে বলছি। আমায় আপনারা ক্ষমা করবেন, আমায় ভুলে যাবেন। বিশ্বাস করুন, আমি কবি হতে আসিনি, আমি নেতা হতে আসিনি, আমি প্রেম দিতে এসেছিলাম, প্রেম পেতে এসেছিলাম। সেই প্রেম পেলাম না বলে আমি এই প্রেমহীন নিরস পৃথিবী থেকে নীরব অভিমানে চিরদিনের জন্য বিদায় নিলাম। যেদিন আমি চলে যাব, সেদিন হয়তোবা বড় বড় সভা হবে, কত প্রশংসা, কত কবিতা বেরোবে হয়তো আমার নামে। দেশপ্রেমিক, ত্যাগী, বীর, বিদ্রোহী, বিশেষণের পর বিশেষণ টেবিল ভেঙে ফেলবে থাপ্পড় মেরে কেউ কেউ, বক্তার পর বক্তা। এই অসুন্দরের শ্রদ্ধা নিবেদনের শ্রাদ্ধ দিনে বন্ধু, তুমি যেন যেও না। তুমি যদি পারো চুপটি করে বসে আমার অলিখিত জীবনের কোনো একটি কথা স্মরণ করো। তোমার ঘরের আঙিনায় বা আশেপাশে যদি একটি ঝরা পায়ে পেশা ফুল পাও, সেইটিকে বুকে চেপে বলো, বন্ধু, আমি তোমায় পেয়েছি। তোমাদের পানে চাহিয়া বন্ধু আর আমি জাগিব না, কোলাহল করি সারা দিনমান, কারো ধ্যান ভাঙিব না। নিশ্চল নিশ্চুপ আপনার মনে পড়িব একাকী, গন্ধ বিধুর ধূপ। ধন্যবাদ। চমৎকার। ধন্যবাদ। যদি বাঁশি আর না বাজে, সবুজ শামীম হাসানকে। আমরা এবারে চলে যাব মুনিয়ার কাছে। আমরা আবারও ফিরবো সবুজ ভাইয়ের কাছে। আমরা যাচ্ছি মুনিয়ার কাছে। জেবুন্নেসা মুনিয়া, আমরা আমি কাজী নজরুল ইসলামের ভীরু কবিতাটা পড়ার চেষ্টা করছি। আমি জানি তুমি কেন চাহো না কো ফিরে, গৃহকোণ ছাড়ি আসিয়াছ আজ দেবতার মন্দিরে। পুতুল লইয়া কাটিয়াছে বেলা, আপনারে লই শুধু হেলা ফেলা। জানিতে না আছে হৃদয়ের খেলা, আকুল নয়ন নীরে। এত বড় দায় নয়নে নয়নে, নিমিষের চাওয়া কিরে। আমি জানি তুমি কেন চাহো না কো ফিরে, আমি জানি তুমি কেন চাহো না কো ফিরে। জানিতে না আঁখি আঁখিতে হারায়, ডুবে যায় বাণী ধীরে। তুমি ছাড়া আর ছিল না কো কেহ, ছিল না বাহির
ছিল না গেহ, কাজল ছিল গো, জল ছিল না, ও উজল আখির তীরে। সেদিনও চলিতে ছলনা বাজেনি ও চরণ মঞ্জিরে। আমি জানি তুমি কেন চাহো না গো ফিরে, আমি জানি তুমি কেন কহো না কো কথা। সেদিনও তোমার বনপথে যেতে পায়ে জড়াতো না লতা। সেদিনও বেভুল তুলিয়াছ ফুল, ফুল বিধিতে গো বিধিনি আঙুল। মালার সাথে যে হৃদয় শুকায়, জানিতে না সেবারতা। জানিতে না কাঁদে মুখর, মুখের আড়ালে নিঃসঙ্গতা। আমি জানি তুমি কেন কহো না কো কথা। আমি জানি তব কপটতা চতুরালি, তুমি জানিতে না ও কপলে থাকে ডালিম দানার লালি। জানিতে না ভীরু রমণীর মন মধুকর ভারে লতার মতন। পেঁপে মরে কথা কণ্ঠ জড়ায়ে নিষেধ করে গো খালি। আঁখি যত চায় তত লজ্জা পারে গো গালি। আমি জানি তব কপটতা চতুরালি। আমি জানি ভীরু কিসের বিস্ময়, জানিতে না কভু নিজেরে হেরিয়া নিজেরই করে যে ভয়। পুরুষ পুরুষ শুনেছিলে নাম, দেখেছ পাথর করনি প্রণাম। প্রণাম করেছ লুব্ধ দুকর, চেয়েছে চরণ ছোঁয়া। জানিতে না হিয়া পাথর পরশী পরশ পাথর হয়। আমি জানি ভীরু কিসের বিস্ময়, কিসের তোমার শঙ্কা, এ আমি জানি। পরাণীর ক্ষুধা দেহের দুধারে করিতেছে কানাকানি। বিকচ বুকের বকুল গন্ধ পাপড়ি রাখিতে পারে না বন্ধ। যত আপনারে লুকাইতে চাও তত হয় জানাজানি। অপাঙ্গে আজ ভিড় করেছে গো লুকানো যতেক বাণী। কিসের তোমার শঙ্কা, এ আমি জানি। আমি জানি কেন বলিতে পারো না খুলি। গোপনে তোমায় আবেদন তার জানাইছে বুলবুলি। যে কথা শুনিতে মনে ছিল স্বাদ, কেমন এসে পেল তারই সংবাদ। সেই কথা বধূ তেমনি করিয়া বলিল নয়ন তুলি। কি জানিত এত জাদু মাখা তারও কঠিন অঙ্গুলি। আমি জানি কেন বলিতে পারো না খুলি। আমি জানি তুমি কেন যে নিরাভর না। ব্যথার পরশে হয়েছে তোমার সকল অঙ্গ সোনা। মাটির দেবীরে পরাই ভূষণ, সোনার সোনায় কি বা প্রয়োজন। দেহকুল ছাড়ি নেমেছে মনের অকুল নিরঞ্জনা। বেদনা আজিকে রূপেরে তোমার করিতেছে বন্দনা। আমি জানি তুমি কেন যে নিরাভরণা। আমি জানি ওরা বুঝিতে পারে না তোরে। নিশীথে ঘুমালে কুমারী বালিকা বধূ জাগিয়াছে ভোরে। ওরে সাঁতারিয়া ফিরিতেছে ফেনা, শুক্তি যে ডোবে বুঝিতে পারে না। মুক্ত ফলেছে আখির ঝিনুক, ডুবেছে আখির লোরে। বোঝা কত ভার হলে হৃদয়ের ভরাডুবি হয়। ওরে অভাগিনী নারী বুঝাবে কেমন করে। ধন্যবাদ। বাহ, চমৎকার ছিল মুনিয়া কবিতাটি।
আমাদের কাজী নজরুল ইসলামের ভীরু কবিতাটি আমরা শুনলাম। আমরা এবারে চলে যাচ্ছি আবারও একটু আশরাফ ভাইয়ের কাছে। আসলে আমাদের অভিভাবক সনাধিতির প্রধান উপদেষ্টা, আমরা তাকে পেয়েছি। একটু নজরুলের কথা আর একটু শুনে আসি আশরাফ ভাইয়ের কাছ থেকে। আশরাফ ভাই। ধন্যবাদ। সেই চিঠির অংশেই আবার কিছু বলছে। সে এক জায়গায় লিখেছে এই চিঠিতেই, তোমাদের যে পেয়েছি এই আনন্দটাই আমায় এই কথা কওয়াচ্ছে, গান গাওয়াচ্ছে। বাইরের পাওয়া নয়, অন্তরের পাওয়া। গানের পাখি গান গায়, খাবার পেয়ে নয়। ফুল পেয়ে, আলো পেয়ে সে গান গেয়ে ওঠে। মুকুল আসা কুসুম ফোটা বসন্তই পাখিকে গান গাওয়ায়। ফুল পাকা জ্যৈষ্ঠে আসার নয়। তখনও পাখি হয়তো গায়, কিন্তু ফুল যে সে ফুটতে দেখেছিল, গন্ধ সে তার পেয়েছিল, গায়ে সে সেই আনন্দে, ফল পাকার লোলুপতায় নয়। ফুল ফুটলে পায় গান, কিন্তু ফল পাকলে পায় খিদে। আমি পরিচয় করার অনন্ত উৎসুক নিয়ে ঘুরে বেড়াচ্ছি মানুষের মাঝে, কিন্তু ফুল ফোটা মন মেলে না ভাই, মেলে শুধু ফল পাকার ক্ষুধাতর মন। এই যে চিঠিতে এই ছোট্ট কথাগুলো, এই কথাগুলো কত কত বৃহৎ, একমাত্র নজরুল এইভাবে প্রকাশ করতে পেরেছে। আমরা প্রকৃতিকে দেখি, আকাশ দেখি না। আমরা প্রকৃতিকে কেমন ভাবে দেখি? জড় পদার্থ হিসেবে দেখি। আকাশকে দেখি না, ফুল দেখি না, ফল দেখি না। সত্যি তো, যখন ফুল ফোটে তখন মনের ভিতরে কবিতা, শব্দ তৈরি হয়, গান তৈরি হয়, একে অপরের প্রতি এক ধরনের ভালোবাসা তৈরি হয়, মনের সাথে মনের সম্পর্ক তৈরি হয়, সম্বোধন তৈরি হয়, যেটা প্রকৃতির ভিতর থেকে আসে। অথচ আমরা ওই ফল পাকার নেশায় থাকি, ফল পাকলে খাবো, ক্ষুধাটা অনেক বেশি, লোভ বেড়েছে, মোহ বেড়েছে। আজকে আমাদের সমাজে, আমাদের সংসারে, নানা জায়গায়, আমাদের দেশ, আমাদের পার্শ্ববর্তী দেশ, বিভিন্ন দেশে চরম অন্যায় বেড়েছে, অনৈতিকতা বেড়েছে। আমরা প্রকৃতিকে দেখি না, প্রকৃতির পাঠ করি না, প্রকৃতিকে ভালোবাসি না, মানুষকে ভালোবাসতে পারি না। খুব ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়ে একে অপরের সাথে খুব বাজে ব্যবহার করে থাকি। প্রয়োজনে তাদের প্রয়োজন মনে করে যে একটা মানুষকে খুনও করে ফেলছে, অথচ এটা প্রয়োজন কতটা সেটা দেখেনি। সে বৃদ্ধই হোক, জোয়ান হোক, শিশু হোক, বাজে ব্যবহার করছে। আমাদের দেশে অনেক ছোট ছোট ছেলে মেয়েদেরকে ধরে ধরে বেঁধে নানা জায়গায় পেটাচ্ছে, মারছে। আমার মূল জায়গাটাই হচ্ছে যে নজরুল ইসলাম যে সৌহার্দ্যটা চেয়েছিল, মানুষের ভিতরে মানুষের সম্পর্কের যে একটা গভীরতা চেয়েছিল, সেখানে হিন্দু থাকবে না, মুসলমান থাকবে না, বৌদ্ধ থাকবে না, খ্রিস্টান থাকবে না, মানুষের সাথে মানুষের যে সম্পর্কটা, মানুষ সবচেয়ে বড়, সেই জায়গাটা বারবার তুলে এনেছে নজরুল ইসলাম তার বিভিন্ন কর্মে, তার লেখায়, তার গানে। সেই জায়গাগুলো আমরা বারবার বিস্তৃত। এই কারণে যে আমাদের মোহ বেড়েছে, আমাদের লোভ বেড়েছে, আমরা সমাজ থেকে, সামাজিক যে বিষয়গুলো, সেগুলোর থেকে অনেক দূরত্ব তৈরি হয়ে যাচ্ছে আমাদের মধ্যে। আমাদের সন্তানেরা, আমাদের বন্ধু বান্ধবরা, আমাদের পরিচিত মানুষেরা সবাই এখন ব্যস্ত প্রযুক্তির মধ্যে। প্রযুক্তি থাকা ভালো, প্রযুক্তির মধ্যে আমরা অনেক কিছু, আজকে প্রযুক্তির মাধ্যমে একে অপরের সাথে কথা বলছি, এই কথাগুলো বলছি প্রযুক্তির মাধ্যমে। সেই জন্য প্রযুক্তির থাকা যথেষ্ট প্রয়োজন আছে, কিন্তু প্রযুক্তির অপব্যবহার করতে যেয়ে আমরা অপব্যবহার করছি। আমরা সম্পর্কের মধ্যে, ঘরোয়া পরিবেশেও একে অপরের সাথে অনেক দূরত্ব তৈরি হয়ে যাচ্ছে। আমাদের নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর, জীবনানন্দ দাশ কেউ সম্পর্ককে এভাবে দূর করে দেখেনি, প্রকৃতি এবং মানুষের সম্পর্ককে খুব কাছে থেকে দেখেছে। তাতে করে জীবন বোধ তৈরি হয়, যেটা আমরা জীবন বোধটা একেবারে হারিয়ে ফেলছি।
সেই জায়গা থেকে আমাদেরকে উঠে আসতে হলে আমাদের এই চর্চাগুলো খুব বেশি প্রয়োজন। শুধু উইকিপিডিয়া বা গুগলের সার্চ দিয়ে আমরা যে পড়াশোনাটা করছি, সেই পড়াশোনাটা আমাদের মনের ভিতরে মননে সেভাবে বিধছে না। আমরা যদি কাগজের পৃষ্ঠাটা উল্টিয়ে পড়ি, সেখানে একটা আবেদন অনেক বেশি হয়। আমরা 2-4 কলম যদি একটু চিঠি লিখি, যে কাউকেই লেখা যায়, একটু যদি চিঠি লেখার অভ্যাস করি, তাতে প্রাণের অনেক কথা যা বলতে পারছি না মুখে, সেটা হয়তো প্রকাশ করা যায়। তো নজরুল ইসলাম আমাদেরকে ছেড়ে চলে গেছে বহুদিন আগে, 1976 চলে গেছে, 74 চলে গেছে। তো সেই যে সময়, এই সময়টা আর এখন অনেক পার্থক্য, সময় অনেক দূর চলে আসছে। মানুষের যে সম্পর্ক, সেটার বাঁধন হারা হয়ে যাচ্ছে। নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ, জীবনানন্দ দাশ, শেলি, কিটস সকলেই এরা চেয়েছিল মানুষের সম্পর্কটাকে একটা গভীরতম জায়গায় দেখতে। কোনো ভেদাভেদ থাকবে না, কিন্তু আমরা ভেদাভেদ তৈরি হচ্ছে, রুক্ষতা বাড়ছে, একে অপরের প্রতি তিক্ততা বাড়ছে। আমরা আশা করব ভবিষ্যতে আমাদের সামনে যারা আছে, আমাদের কে যারা চেনে, আমি সবাইকে আমন্ত্রণ করব একটা কাজ করার জন্য। এর মাধ্যমে যারা দেখছে, আমি আমার চ্যানেলে, টিভিতে সাক্ষাৎকারের সময় একটা কথা বলি, সেটা হচ্ছে যে আমি কে আগে যেন আমি চিনি, আমি কে, আমি কি করব, কেন করব, কাদের জন্য করব। এই 4টা শব্দ যদি জানা থাকে, তাহলে আমার মনে হয় যে মানুষ তার ভাবা উচিত যে আমি কি করতে যাচ্ছি। নিজেকে চিনলেই জানবে সে কি করতে যাচ্ছে, কেন করতে যাচ্ছে, কাদের জন্য করতে যাচ্ছে। তো সমাজ যদি আমরা একে অপরের থেকে বিচ্ছিন্ন হয়ে যাই, তাহলে সমাজ টিকে থাকবে না, আর সমাজ টিকে না থাকলে আমরাও টিকে থাকবো না। তাই সবচেয়ে আগে যেটা দরকার, সেটা হচ্ছে মানুষের সাথে মারামারি নয়, যুদ্ধ নয়, শুধু প্রেম, শুধু প্রেম। তথাকথিত কোনো প্রেম নয়, এটা মানুষে প্রেম, একে অপরের সাথে সম্পর্কের একটা দৃঢ় বন্ধন তৈরি করার জন্য এই প্রেম, যাতে আমরা একে অপরের সহযোগিতা করে যেতে পারি। সবাইকে ধন্যবাদ। চমৎকার আলোচনা। আসলেই তাই, আমরাও চাই যে মানুষের যে প্রেম, সেটা যেন বজায় থাকে, কিন্তু আসলে তা থাকে না। আসলে আমরা সবাই আমিকে নিয়েই বড় ব্যস্ত, তো যার জন্য আমাদের ওই প্রেমটা হচ্ছে না। মানুষে তো ভালো, পরিবারের জন্যই প্রেম হয় না, নিজের মানুষের জন্যই প্রেম হয় না, তো সেখানে কোথায় সব আমি। তো যাই হোক, আমরা আশরাফ ভাইয়ের কাছে আবারও ফিরবো আলোচনায়। আমরা অনেকটাই ঋদ্ধ হচ্ছি। আমরা এবারে ফিরে যাচ্ছি বাসুদার কাছে, বাসুদেব সাহা। আমরা দাদার কাছে শুনবো আবৃত্তি। এবারে দাদা, আমরা কোন আবৃত্তি শুনছি? এ পর্যায়ে আমি হে রুদ্র আদেশ দাও আচ্ছা আচ্ছা আবৃত্তি করছি। আচ্ছা, তাহলে কবিতায় চলে যাই। অগণিত মানবের শ্রান্তিহীন, অসহায়, অশান্ত রোদন ভেসে আসে মোর কানে, নিশীথের বাণীহীন স্তব্ধ অন্ধকারে, ধরণীর 10 দিক হতে চমকিয়া ওঠে মোর ধ্যানের কৈলাসে মহামৌনী যোগীন্দ্র শিব, কোটি শাখা বাহু মেলি আকাশের পানে, যেমন আশ্রয় মাগে বনতরুলতা, কাল বৈশাখী ঝড়ে দুর্যোগে নিশীথে, পৃথিবীর মাতৃক্রোর সহস্র শিকড় দিয়া আকুরিয়া কাঁদে, দেশে দেশে কাঁদিছে মোর আত্মার আত্মীয়, আমরি স্রষ্টার সৃষ্ট জীব, সে মোর ভুলে যাওয়া কোন জনমের পুত্র কন্যা পিতামাতা ভাই বোন, তেমনি করুণ রবে আর্ত ঝঙ্কার তুলে তাহাদের বিপুল রোদনধ্বনি, হৃদয়ের নীরব তন্ত্রীতে গভীর প্রশান্তি মোর উদ্বেলিয়া ওঠে, সমাধি সজ্জায় শুনি জীবন্ত সমাধিভীত মানবের
অসীম আকুল হাহাকার, সরসে ভাঙিতে চাই সমাধির কারা, তপস্যার বল্মিক স্তূপ ছিন্ন করি সর্বমানবের সাঙ্গ হতে। ডাকিছে সেই মহাকালে, হে রুদ্র আদেশ দাও বাহিরে যাবার, হেথা মোর কাঁদে সর্বহারা নিপীড়িত জনগণ, আত্মীয় স্বজন, পাতাল তলের দৈত্য অসুর দানব বাহিরিয়া আসিয়াছে ধরণীর সূর্যলোকে। মানুষের বেশ ধরি হরিয়াছে মানুষের অধিকার, লুটিয়াছে সুখ শান্তি টুটিয়াছে স্নেহনীর, হে রুদ্র আদেশ দাও শান্তি স্বর্গ হতে টেনে দাও ফেলি, ধরণীর ধূলিতলে আমারে মরিতে দাও সর্ব অবমানিতের সাথে। হরিণ মৌন শিব মৃদু মৃদু হাসে, শক্তি সাথে অটল কৈলাসে, ধৈর্যটির ললাটের বহিঃশিখা মাঝে জাগিছে যোগেশ্বরী মহাশক্তি, রক্ত চামুণ্ডা রূপ ধরি যেন রক্ত মহাসিন্ধু। সেই প্রলয়ের রক্ত সিন্ধু স্নান করি উদিতেছে নবপ্রভাতের সূর্যনারায়ণ। সংগ্রাম শ্মশানে আসে যেন দলে দলে, বিভূতি তিলক পরি আধারের কারামুক্ত দেবসেনা দল, প্রণতি জানায় সবে নবপ্রভাতের নবনারায়ণে, নবপ্রভাতের নবনারায়ণে। ধন্যবাদ বন্যা। ধন্যবাদ বাসুদা, চমৎকার ছিল। আমরা এবার চলে যাচ্ছি ডক্টর সবুজ শামীম আহসানের কাছে। স্যার, আমরা একটু আপনার কাছে জানতে চাচ্ছি, নজরুল সম্পর্কে কিছু একটা শুনতে চাচ্ছি স্যার। ডক্টর সবুজ শামীম আহসান। হ্যাঁ, অসুবিধা নাই, কিন্তু আমাকে স্ক্রিনে দেখতে পাচ্ছি না। আমাকে দেখতে পাচ্ছি, আপনাকে দেখতে পাচ্ছি স্যার। আপনি আমাকে আমি কিন্তু আমি তো দেখতে পাচ্ছি না। আচ্ছা, তাই দেখতে পাচ্ছি না, আমি আমাকে দেখতে পাচ্ছি না। আমরা স্যার শুনতে পাচ্ছি আপনাকে, আপনি আলোচনা শুরু করতে পারেন, সমস্যা নেই। আমরা দেখতে পাচ্ছি, কিন্তু আমার ছবি এখানে দেখা যাচ্ছে না। আচ্ছা, আমি ভাবছিলাম কি আমি বিদ্রোহী কবিতাটা আংশিক পড়ে তারপরে একটু আলোচনা করতে চাই। আমরা আগে আলোচনা বা পরে কোনো এক সময় যদি একটু আমরা আলোচনা শুনতে চেয়েছিলাম। হ্যাঁ, আলোচনা শুনবো আগে, ছোট করে আলোচনা করলে। আচ্ছা, অসুবিধা নাই। হ্যাঁ, আমি 2-1 মিনিটে একটু কথা বলছি, কিন্তু আমাকে দেখা যাচ্ছে না স্ক্রিনে। যাই হোক, আমি যেটা বলছি যে আমার প্রিয় কবি, আমাদের মানবতার কবি, আমাদের জাতীয়তাবাদী কবি, সাম্যের কবি, প্রেমের কবি, সকলের কবি, বিদ্রোহী কবি, আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি। বিবিসির যে 2004 সালে যে জরিপটি হয়, সেখানেও কাজী নজরুল ইসলাম সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালির 3য় স্থানে এনেছেন। তার কাব্য, তার উপন্যাস, তার প্রবন্ধ, নিবন্ধ, তার গান, সবকিছুতেই একটি সুর বেঁধে উঠেছে। সে শক্তির মূল হচ্ছে যে কিভাবে মানুষকে মুক্ত করা যায়, কিভাবে মানুষকে তার অধিকার ফিরিয়ে দেওয়া যায়। তিনি সবসময় চেষ্টা করতেন যে যারা সমাজে অশান্তি সৃষ্টি করে তাদেরকে, এই সাধারণ মানুষের সামনে তাদেরকে উপস্থাপন করবার জন্য তিনি ধর্মীয় গোঁড়ামি, কুসংস্কার, ভণ্ডামি, ধর্মান্ধতা এসবের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। তিনি দাসত্ব মোচনের ডাক দিয়েছিলেন তার প্রতিটি কবিতায়, তার প্রতিটি রচনায়। এই মানুষের মানবতার জয়গান তিনি সবসময় গেয়েছেন। তার একটি কবিতার একটি লাইন আমি উদ্ধৃতি করছি: মানুষের চেয়ে বড় কিছু নাই,
নহে কিছু মহিয়ান। তিনি মানুষকেই সবচেয়ে বড় হিসেবেই দেখিয়েছেন। আরো বলেছেন যে পুরুষ এবং নারীর মাঝে তিনি কোনো ব্যবধান রাখেননি। তিনি বলেছেন যে অর্ধেক অর্ধেক, কোনো দিক থেকে কেউ কারো থেকে কম নয়। অর্থাৎ যে সাম্যের কথা তিনি সব ক্ষেত্রেই বলে গেছেন। জাতীয়তাবাদী কবি, তিনি অনেক জাতীয়তাবাদের আন্দোলনের গান গেয়েছেন, কবিতা লিখেছেন। তিনি সাম্রাজ্যবাদের বিরুদ্ধে বিরোধিতা করেছিলেন, যার কারণে একমাত্র কবি যিনি জেলও খেটেছিলেন স্বাধীনতার জন্য। এই আমাদের এই উপমহাদেশকে তিনি স্বাধীন করবার জন্য তিনি কিন্তু জেলও খেটেছিলেন। রবীন্দ্রনাথ বিদ্রোহী কবি নজরুলকে নিয়ে বর্ণনা করেছিলেন এভাবে যে নজরুল হচ্ছেন ছন্দ এবং সরস্বতীর বরপুত্র। অর্থাৎ অনেক নতুন নতুন ছন্দ তিনি আবিষ্কার করেছেন এবং অনেক নতুন নতুন ছন্দ তিনি আমাদের শিখিয়েছেন। আমরা জানি যে তিনি সবসময় সাধারণের কথা বলতেন, কারণ নজরুল ইসলাম মনে করতেন যে এদেশের বেশিরভাগ মানুষই হচ্ছে সাধারণ, অর্থাৎ এভারেজের সংখ্যাই বেশি। তাই এভারেজকে যদি মুক্ত করতে হয় তাহলে এভারেজের ভাষায় লিখতে হবে। তাই তার কবিতা গান কিন্তু সাধারণ মানুষের ভিতরে অল্প সময়ের মধ্যে কিন্তু ঢুকে গেছে। যদিও অনেকে তার সমালোচনা করেছেন, আমাদের জীবনানন্দ দাশ থেকে শুরু করে অনেক বড় বড় কবি বলেছেন যে কালের গহ্বরে নজরুল ইসলাম হারিয়ে যাবেন, কিন্তু আসলে নজরুল ইসলাম কিন্তু হারিয়ে যাননি, বরং দিন দিন তিনি আরো আমাদের মাঝে আরো নতুন রূপে তার নক্ষত্রের আলোয় ছড়িয়ে দিচ্ছেন, আমরা আলোকিত হচ্ছি। তার প্রায় 3000 গান, আর যারা গবেষক তারা বলেন 4000-এরও বেশি তার গান, আবার কেউ কেউ বলেন যে 5000 তার গান আছে। অনেক গান আমরা কিন্তু এখনো সামনে আনতে পারিনি অন্যের নামে। তিনি আমরা জানি যে অনেককে অনেক সময় গান লিখে দিয়েছেন, কিন্তু এই গানটি তার নামে না হয়ে যিনি লিখিয়ে নিয়েছেন তাকে একটু পান খাইয়ে বা চা খাইয়ে তার নামে এই গানগুলো হয়েছে। তার কাব্যগ্রন্থ 16টি, ভাবা যায় না। তা আপনারা জানেন যে তিনি কিন্তু 43 বছর বয়স থেকেই কিন্তু তার বাক শক্তি হারিয়েছেন। তারপরেও তিনি 34 বছর বেঁচে ছিলেন। যদি বাক শক্তি না হারাতো তাহলে আমরা হয়তো আর এক ভিন্ন নজরুলকে পেতাম। আমাদের দুর্ভাগ্য, আমরা তাকে সেভাবে পাইনি। তার ছোট গল্প 7টি ছিল, তার উপন্যাস ছিল 4টি, নাটকও তিনি 4টি, প্রবন্ধ এবং নিবন্ধ তিনি 6টি রচনা করেছেন, অনুবাদ করেছেন 6টি। এভাবেই দেখা যায় যে বাংলা সাহিত্যকে তিনি কিন্তু সমৃদ্ধ করেছেন। সমালোচকরা বলেন যে তিনি বাংলা সাহিত্যের ভেতরে ফার্সি আরবি ভাষার প্রয়োগ করেছেন, কিন্তু ইতিবাচক যারা গবেষক তারা বলেন যে না, বাংলা ভাষাকে তিনি আরো সমৃদ্ধ করেছেন। আমি মনে হয় আর কথা বাড়াতে চাই না, তবে এটুকুই বলবো, সত্য সুন্দরের পথ তিনি আমাদের দেখিয়েছেন। তিনি ছিলেন পুরোপুরি একজন অসাম্প্রদায়িক কবি, যেটা কিন্তু আমরা অন্য কবির ভেতরে কিন্তু সেটা খুব কম পাই। যেমন আমরা তার ছেলেদের নামগুলো যদি দেখি তাহলে বুঝতে পারবো তিনি কতটা অসাম্প্রদায়িক এবং আধুনিক ছিলেন। যেমন অরিন্দম তার প্রথম সন্তানের নাম, আর এক নাম ছিল বুলবুল আর কি, সব্যসাচী, অনিরুদ্ধ, এই নামগুলো দেখলেই আমরা বুঝতে পারবো যে তিনি কতখানি অসাম্প্রদায়িক চেতনার মানুষ ছিলেন। আমি আর কথা বাড়াবো না, শুধু বলবো যে নজরুল আছে বলেই এখনো কিন্তু অন্যায়ের বিরুদ্ধে মানুষ সোচ্চার হয়, তাকে আমরা অনুসরণ করব। পৃথিবীর মানুষ অত্যাচারের খড়গ কৃপণের হাত থেকে রক্ষা পাক, জাতীয় কবির প্রতি আমার সবটুকু শ্রদ্ধা জানিয়ে আমি আমার কথা শেষ করছি। ধন্যবাদ বন্যা। ধন্যবাদ সবুজ ভাইকে। আমরা আবারও ফিরবো তার কাছে। আমরা এবার চলে যাচ্ছি মুনিয়ার কাছে। মুনিয়া, এবার আমাদের কি কবিতা শোনাচ্ছ? হ্যাঁ মুনিয়া, মাইকটা মিউট করা। হ্যাঁ, আমি এবার শোনাবো গানের আড়াল। আচ্ছা, আমরা কবিতায় চলে যাই। তোমার কণ্ঠে রাখিয়া এসেছি মোর কণ্ঠের গান, এইটুকু শুধু রবে পরিচয় আর সব অবসান। অন্তরতলে অন্তরতর যে ব্যথা লুকায়ে রয়, গানের আড়ালে পাও নাই তার
কোনো দিন পরিচয়? হয়তো কেবলই গাহিয়াছি গান, হয়তো কহিনি কথা। গানের বানিশে শুধু কি বিলাস, মিছে তার আকুলতা। হৃদয়ে কখনো জাগিল জোয়ার, তাহারই প্রতিধ্বনি কণ্ঠের তটে উঠেছে আমার অহরহ রণরণী। উপকূলে বসে শুনেছ সে সুর, বোঝো নাই তার মানে। বেঁধেনি হৃদয়ে সে সুর, দুলেছে দুল হয়ে শুধু কানে। হায়, ভেবে নাহি পাই, যে চাঁদ জাগালে সাগরে জোয়ার, সেই চাঁদই শোনে নাই। সাগরের সেই ফুলে ফুলে কাঁদা কুলে কুলে সেদিন, সুরের আড়ালে মূর্ছনা কাঁদে, শুনে নাই তাহা বিন। আমার গানের মালার সুবাস ছুলো না হৃদয়ে আসি, আমার বুকের বাণী হলো শুধু তব কণ্ঠের ফাঁসি। বন্ধু গো, যেও ভুলে, প্রভাতে যে হবে বাসি, সন্ধ্যায় রেখো না সে ফুল তুলে। উপবনে তব ফুটে যে গোলাপ, প্রভাতেই তুমি জাগি, জানি তার কাছে যাও শুধু তার গন্ধ সুষমা লাগি। যে কাঁটা লতায় ফুটেছে সে ফুল, রক্তে ফাটিয়া পড়ি, সারা জনমের ক্রন্দন যার ফুটিয়াছে শাখা ভরি। দেখো নাই তারে, মিলন মালার ফুল চাহিয়াছ তুমি, তুমি খেলিয়াছ বাজাইয়া মোর বেদনার ঝুমঝুমি। ভোলো মোর গান, কি হবে লইয়া এইটুকু পরিচয়? আমি শুধু তব কণ্ঠের হার, হৃদয়ের কেহ নয়। জানায়ও আমারে, যদি আসে দিন, এইটুকু শুধু যাচি, কণ্ঠ পাড়ায় হয়েছে তোমার হৃদয়ের কাছাকাছি। ধন্যবাদ মুনিয়া। মানে শান্ত মেজাজের কবিতা। মুনিয়া যেমন মুনিয়া তেমনি শান্ত মেজাজের কবিতা। আমরা মুনিয়ার আমি একটু কবিতা আবার শুনলাম। চলে আচ্ছা, এলাম, শোনাও। একটু মন্তব্য, হ্যাঁ, কিছু মন্তব্য আছে, একটু চোখ বুলিয়ে আসি। সন্ধ্যা চৌধুরী লিখেছে অনেক শুভকামনা রইল, ধন্যবাদ। বিপ্লব কুন্ডু লিখেছে শুভ কামনা সবার জন্য। তারপরে এমডি সৈকত লিখেছে শুভ কামনা রইল, ধন্যবাদ। আজিজুর রহমান লিখেছে সুন্দর অনুষ্ঠান। আজিজুর রহমান আরো লিখেছে যদি আর বাঁশি না বাজে, অনুষ্ঠানের দীর্ঘায়ু কামনা করছি, ধন্যবাদ। সমজ্ঞার আভাতে লিখেছে অনেক শুভ কামনা রইল, ধন্যবাদ। শারমিন সুভা লিখেছে আহা, অনন্য আয়োজন, সকলের জন্য শুভকামনা, ভালোবাসার ইমোজি দিয়েছে, ধন্যবাদ শারমিন সুভাকে। জালাল আহমেদ জুয়েল লিখেছে সুন্দর হচ্ছে মুনিয়া, ধন্যবাদ। ঈশান বিশ্বাস লিখেছে মুনিয়া অনেক সুন্দর হচ্ছে, ধন্যবাদ। প্রিন্স মেজবা লিখেছে প্রোগ্রাম খুব ভালো হচ্ছে, ধন্যবাদ। শারমিন সুভা আরো লিখেছে দারুণ বললেন আশরাফ হোসেন স্যার, শুভ কামনা নিরন্তর, ধন্যবাদ। লুৎফা মনি নাহার লিখেছে খুব সুন্দর বলেছেন আশরাফ হোসেন, ধন্যবাদ। শারমিন সুভা আরো লিখেছে শুভ বোধের উদয় হোক, আবেগটির জয় হোক, ধন্যবাদ। আব্দুল্লাহ আল মাসুম লিখেছে মনিয়াপু মোটা হয়ে গেছে। আচ্ছা, যাই হোক, সে হয়তো বন্যা আপা অথবা মনি আপাকে বলেছে। সন্দীপ ঘোষ লিখেছে শুভ বোধের উন্মোচন হোক, মানুষের জয় হোক, সুন্দর আলোচনা, শুভেচ্ছা সকলকে। আমরা মন্তব্য মোটামুটি চোখ বুলিয়ে এলাম। তো যাই হোক, এবার আমরা চলে যাব আমাদের অতিথিদের কাছে। প্রথমে ছোট্ট করে একটু, আমরা প্রায় শেষের দিকে বলা যায় না, এখনো সময় আছে, আবার শেষের দিকেও বলা যায়। আমরা প্রথমেই আশরাফ সাহেবের কাছে যাব, আর একটু ছোট্ট আলোচনা শুনবো কাজী নজরুল ইসলামকে নিয়ে। আসলে কাজী নজরুল ইসলামের ব্যাপ্তি এত বিশাল, এটা আসলে 1-1.5 ঘন্টায় তো আর ফ্রেমে আটকানো সম্ভব না। এটা অনেক 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 দিনের ব্যাপার। তারপরও যতদূর সম্ভব তার প্রয়াণ উপলক্ষে আমাদের এই যে আয়োজন, তাকে স্মরণ করা, তাকে শ্রদ্ধা জ্ঞাপন করা। তো
যাই হোক, আশরাফ সাহেবের কাছে আমরা আলোচনা শুনবো, তারপরে বাসুদার ছোট্ট আলোচনাও একটা আবৃত্তি, এবং এরপরে মুনিয়া আপার একটা কবিতা, আর শেষ করব বোধহয় আমাদের আমার প্রিয় শিক্ষক সবুজ স্যারের বিদ্রোহী কবিতা দিয়ে। স্যার কি বলেন, এটা কেমন হয়? আপনি কি শেষে করতে যাচ্ছেন? হ্যাঁ, অসুবিধা নাই, কোনো জি জি, না সমস্যা নেই। ওটা বিদ্রোহী কবিতাটা আমার যা মনে হয়, বিদ্রোহী কবিতাটা এমন, ওটা পড়ার পরে অন্য কোনো কবিতা আর বোধহয় ভালো লাগে না, আমার মনে হয়। এই জন্য ওটাকে আমি ঠিক আছে, শেষে রাখি। ঠিক আছে, তাহলে আমরা চলে একদম যাচ্ছি ঠিক আছে। আশরাফ হোসেনের কাছে, ছোট করে একটু নজরুলকে নিয়ে আরো বাকি তার আলোচনা শেষ করবার জন্য। ধন্যবাদ তানজির। নজরুলের একটা কথা দিয়ে শুরু করি। রূপা কিনতে হয় রূপাইয়া দিয়ে, আর রূপ কিনতে হয় হৃদয় দিয়ে। কি চমৎকার কথা। কোন একজন তাকে বলেছে আর্থিক সংকটে আছে, সে বলছে আর আর্থিক অসচ্ছলার কথা লিখেছো, অর্থ দিয়ে মারোয়ারিকে, জমিদার মহাজনকে বা ভিখিরিকে হয়তো খুশি করা যায়, কবিকে খুশি করা যায় না। রবীন্দ্রনাথের পুরস্কার কবিতাটি কি পড়েছো? ওতে এই কথাই আছে, কবি রাজদরবারে গিয়ে রাজাকে মুগ্ধ করে রাজ প্রদত্ত মণিমাণিক্যের বদলে চাইলে রাজার গলার মালাখানি। কবি লক্ষ্মীর প্যাঁচার আরাধনা কোনো কালে করেনি, সরস্বতী শতদলেরই আরাধনা করেছেন। তার পদ্মগন্ধে বিভোর হয়ে শুধু গুনগুন করে গান করেছে। লক্ষ্মীর ঝাঁপির কড়ি দিয়ে কবিকে অভিবন্দনা করলে কবিতাতে অখুশি হয়ে ওঠে। কবি খুশি করতে হলে দিতে হয় অমূল্য ফুলের সওগাত, যে সওগাত তোমরা দিয়েছ আমার অঞ্জলিপুরে। কবি চায় না দান, কবি চায় না অঞ্জলি, কবি চায় প্রীতি, কবি চায় পূজা। কবিত্ব আর দেবত্ব এইখানেই এক। কবিতা আর দেবতা, সুন্দরের প্রকাশ। সুন্দরকে স্বীকার করতে হয় সুন্দর, তাই দিয়ে। রূপার দাম আছে বলেই রূপা অত হীন, হাটে বাজারে মুদির কাছে, বেনের কাছে ওজন হতে হতে ওর প্রাণান্ত ঘটল। রূপের দাম নেই বলেই রূপ এত দুর্মূল্য, রূপ এত সুন্দর, রূপ এত পূজার। সৌন্দর্যকে সে কিভাবে দেখেছে? কথার সৌন্দর্যকে। আমরা প্রায়শই বলে থাকি যে বহু দামি কথা বললে তো, তা আসলে কথা কি কখনো দামি হয়? আমি সেদিনকে আগে যেন বললাম যে কথা আসলে দামি হয় না, কথা সুন্দর হয়। সত্যি তো, রূপ কি কেনা যায়? রূপ কেনা যায় না। কতটা নান্দনিক বোধ, যেহেতু উঁচু মানের একজন কবি, উঁচু মার্গীয় একজন কবি, তার নান্দনিক বোধও সেই রকমের। তার লেখার, তার কর্মে, তার জীবন চর্চায় এই নান্দনিক বোধটা খুব স্পষ্ট আমরা দেখতে পাই। তার নিজের বেদনাকে কিভাবে লুকায়। তার ছেলের মৃত্যুর সময় আমরা দেখেছি সে হাসনাহেনা ফুলের গন্ধ শুকেছে। সে জীবনটাকে দেখেছে এক অন্য জগৎ থেকে, যেখান থেকে সাধারণ মানুষ আমরা দেখতে পাই না, বুঝতে পাই না। তার এই নান্দনিক বিচরণগুলো আমাদের কাছে, সাধারণের কাছে স্পষ্ট নয়। তা আমরা মনে করি, আমি বিশেষ করে মনে করি, নজরুল, রবীন্দ্র, জীবনানন্দ দাশ, এইগুলো প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানে শিশুদের জন্য পাঠ্যক্রম হওয়া উচিত, যেখান থেকে অন্তত সপ্তাহে বা 15 দিনে একবার করে এই নান্দনিক আলোচনাগুলো হবে, যেখান থেকে শিশুরা তার মমত্ববোধ, রূপ সম্পর্কে, প্রকৃতি সম্পর্কে, মানুষ সম্পর্কে সচেতন হবে, যেখান থেকে তারা গড়ে উঠবে একটা নান্দনিক রূপ নিয়ে। আমরা আমাদের এই জায়গাগুলো এত হীন হয়ে আসছে, তার মূল কারণ হচ্ছে আমাদের খুব বেশি রুচিবোধের অভাব হয়ে গেছে। আমরা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আমাদের শিক্ষক, আমরা আমাদের ছেলে মেয়েদেরকে রূপ
দক্ষতা কি জিনিস, আমরা দৃষ্টি মেলবো কিভাবে, আমার দৃষ্টির প্রসারতা কোথায় আসবে, আমরা সেগুলো শিক্ষা দান করি না। আমরা শুধু পুঁথির কতগুলো মুখস্থ শব্দ শিখিয়ে যাই, যেখান থেকে তারা কোনোভাবে মুখস্থ করে সেটা উগলে একটা নাম্বার ক্যারি করবে সেই চিন্তায় থাকে। তা আমাদের উচিত হবে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে, শিক্ষা পাঠক্রমে শিক্ষা মন্ত্রণালয় থেকে একটা কার্যক্রম তৈরি করা, যে শিশুদেরকে, কিশোরদেরকে, তরুণদেরকে কলেজ, ইউনিভার্সিটি সব জায়গায় প্রতিটা জায়গায় যেন, এবং মিডিয়া সেক্টর যেগুলো আছে আমাদের ইলেকট্রনিক মিডিয়াগুলো, তো সেখানেও এমন একটা প্রোগ্রাম হওয়া উচিত মাসে একবার হলেও, যে মানুষকে নন্দনতত্ত্ব সম্পর্কে কিছু দান করা, প্রকৃতি সম্পর্কে কিছু দান করা, যেখানে মানুষ মানুষ হয়ে উঠতে পারে, মানুষের নিজের বোধটাকে জাগ্রত করতে পারে নতুন ভাবে, নতুন চিন্তায়, নতুন ভাবনায়। আমরা এখন ভাবনাগুলো ভুলে গেছি, ভাবতে শিখি না, ভাবতে বুঝি না, ভাবতে চাই না। সামনে যা আছে সেটা নিয়ে খুব দ্রুত এগিয়ে যেতে চাই, কিন্তু কোথায় এগিয়ে যাবো তা আমরা জানি না। সেই না জানার কারণটাই হচ্ছে যে আমরা, আমাদের জানার পরিধি কম, আমাদের ভাবনার পরিধি কম, দেখার পরিধি কম। আমি বারবার ছোট্ট কথা টেনেছি নজরুলের, সেখান থেকে আমি বোঝাতে চেয়েছি যে আমরা ওই অতটুকু কথার উপর ভিত্তি করেই আমরা যদি জীবনটাকে একটু পাল্টে নেই, একটু পথটাকে পাল্টিয়ে নেই, আমাদের নতুন পরিক্রমা আসা ভালো, কিন্তু সেই পরিক্রমা যদি আমাদের জীবনটাকে আমরা পশ্চিমা বা ভিনদেশী সংস্কৃতি যদি আমরা গ্রহণ করি, সেটা কতটুকু আমাদের জন্য, আমাদের পরিবেশে সেটা কতটুকু ভালো হবে, বা আমরা কি দিতে পারবো সেটা একবার দেখে নেওয়া উচিত। আর যদি এটা আমার ভালো নাই হয় এই নতুন পরিক্রমা, তাহলে এটাকে পরিবর্তন করে আমাদের ঐতিহ্যকে, আমাদের কৃষ্টিকে বজায় রেখে আমাদের পথ চলা উচিত। আমরা এখন শিক্ষা ব্যবস্থায় আমরা ছোটবেলায় 8 লাইন মুখস্থ করে কবিতা পড়েছি এবং তা পরীক্ষার হলে দিতে হয়েছে। আমি বলবো না আমরা সেখান থেকে অনেক কিছু পেয়েছি, যেহেতু পাইনি সেই জন্যই বলবো যে 8 লাইন মুখস্থ করা বড় বিষয় নয়, 8 লাইন পরীক্ষায় দেওয়া কোনো বিষয় নয়। শিক্ষক যেন এই ধরনের কবিদের কবিতা, প্রবন্ধ এগুলো আলোচনা করে, পাঠদান করে। তাই এটা মুখস্থ করতে হবে না, এটা পরীক্ষা আসতে হবে এমন কোনো বাধ্যবাধকতার দরকার নেই। বোধগুলো তৈরি হোক, রুচিবোধ তৈরি হোক। কি বলেছে নজরুল, কি বলেছে রবীন্দ্রনাথ, জীবনানন্দ দাশ, সুকান্ত, ওরা কি বলেছে এগুলো আমরা জানাতে চেষ্টা করি। সেটা শুধু শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে দিলেই হবে না, আমরা আমাদের পরিবারে প্রতিটা মুহূর্তে যে যত ব্যস্তই থাকি না কেন, 10 মিনিট 5 মিনিটের আলোচনায় আমরা আমাদের পরিবেশে যেন, আমাদের জায়গাগুলোকে যেন এগুলো প্রতিনিয়ত আলোচনার ভিতরে আনতে পারি। আমাদের সন্তান, আমাদের বন্ধু বান্ধব, আমাদের পরিচিত জনদের মাধ্যমে আনপ্রোডাক্টিভ আড্ডা থেকে আমরা যেন প্রোডাক্টিভ আড্ডায় আসতে পারি। কোন ছেলেটা কি করছে, কোন মেয়েটা কি করছে, সেগুলোতে না যে আমরা যেন আমাদের ঘরোয়া আলোচনা থেকে শুরু করে, কারণ ঘরের পরিবেশটা হচ্ছে সবচেয়ে বড় ম্যানার তৈরি করে। তারপরে স্কুল কলেজ, সেখান থেকে যদি আমরা শিখতে না পারি, তারপরে পরিবেশ থেকে শেখার চেষ্টা করি। তো এখন তো শেখার আসলে আমাদের সেই ধৈর্য নেই। তো সেহেতু আমরা ঘর এবং শিক্ষা প্রতিষ্ঠানে যদি এইভাবে একটা আলোচনার জায়গাগুলো রাখি, তাহলে আমরা মনে হয় আমাদের সন্তানদেরকে নজরুল, রবীন্দ্রনাথ, সুকান্ত, জীবনানন্দ দাশকে পরিচয় করাতে পারবো, তাদের আদর্শ, তাদের বোধগুলো, তাদের রুচিগুলো আমরা দেখাতে পারবো। রুচির অনেক বড় ব্যাপার আছে, আমরা রুচি একেবারে হারিয়ে ফেলছি। রুচি বোধটা যদি না থাকে, আমাদের সমাজ ব্যবস্থা ভেঙে পড়বে, দিন দিন ভেঙে পড়বে। রুচিবোধের খুব দরকার। আমরা কেমন করে কথা বলবো, কেমন পোশাক পরবো, কার সাথে কিভাবে মিশবো, এটা অত্যন্ত দরকার। কি খাবো কি খাবো না, এই জায়গাগুলো আমাদের খুব খুব জরুরি হয়ে পড়েছে। কারণ সমাজ ব্যবস্থায় আমরা সবকিছু হারিয়ে ফেলছি, বিশেষ করে আমাদের নিজের সংস্কৃতি বোধ, মনুষ্যত্ব, মানবতা, মূল্যবোধগুলো হারিয়ে ফেলছি। সেই জন্য নজরুল, রবীন্দ্র, সুকান্ত আমাদের যারা কবি ছিলেন, এবং দেশের বাইরেও যারা, শেলি, কিস, মির্জা গালিব, আলামাই, হযরত আল্লামা ইকবাল, সবার দরকার। সবাইকে উপস্থাপন করা দরকার, আমাদের সন্তান, আমাদের বন্ধু বান্ধব, আমাদের পরিচিত জনদের মধ্যে, যাতে করে আমাদের নতুন করে আবার ভাবতে পারি, রুচিবোধ তৈরি হতে পারে।
যেটা আমাদের জীবনে খুব বেশি দরকার হবে। আমরা বছরে 2 বছরে একবার করে নজরুলকে, রবীন্দ্রনাথকে মনে করব। এটা আসলে একটা অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা ছাড়া আর কিছুই হয় না। ঠিক আছে? আজকে আমরা এখানে বসে কথা বলছি একটা আনুষ্ঠানিকতা। তাকে স্মরণ করছি, লোকে দেখছে, বুঝছে না। এটা আমাদের প্রাত্যহিক জীবনে যেন আমাদের এই কাজগুলো, এই কর্মগুলো নিয়ে আলোচনা হয়, তাতে আমরা অনেক কিছু, অন্তত 10 জনকে না পারি 2 জন হলেও সেই রকমের কিছু একটা হবে। ধন্যবাদ সবাইকে। আমি আর হয়তো এই বিষয় নিয়ে আমি সামনে আসছি না আর। আমি একটু আচ্ছা, ব্যস্ত হয়ে পড়বো। সবাইকে ধন্যবাদ। সবাইকে শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন। অনেক ধন্যবাদ আশরাফ ভাইকেও। অসম্ভব সুন্দর আলোচনা, আমাদের হৃদয় ছুঁয়ে গেল। আমরা আশা করি আমরা এরকম প্রস্তাবনা পেলে আমাদের আসলে শিক্ষা ব্যবস্থা বা আমাদের ছেলে মেয়ে হয়তো আরো ভালো হয়ে উঠবে। তো যাই হোক, আমরা আবারও ফিরবো। আমরা এবার যাচ্ছি বাসুদার কাছে। আমরা একটু ছোট্ট করে আলোচনা শুনবো নজরুল সম্পর্কে, বাসুদার কাছে। বাসুদেব সাহা। আচ্ছা, ধন্যবাদ বন্যা। দ্রোহ, প্রেম, মানবতা এবং সাম্যের কবি কাজী নজরুল ইসলামের প্রয়াণ দিবস উপলক্ষে আমি দুটি কথা তুলে ধরার চেষ্টা করব। আশরাফ ভাইয়ের কাছ থেকে অনেক বহুমুখী আলোচনা শুনছিলাম, ভালো লাগছিল। কবি নজরুল জন্মেছিলেন বর্ধমান জেলার আসানসোল মহকুমার জামুরিয়া থানার চুরুলিয়া গ্রামে। কবি নজরুল মাটির ঘরে জন্ম নিয়েছিলেন। আমার মনে হয় এজন্যই তিনি আজীবন মাটি ও মানুষের গান, মাটি ও মানুষের কবিতা, সাহিত্য রচনা করেছেন। কবির সাহিত্যকর্মের যে বিভিন্ন ধারাগুলো রয়েছে, মানে এমন কোনো ধারা নেই কবি নজরুল বিচরণ করেনি। কবি নজরুলের সমস্ত লেখনীর মূল উপজীব্য ছিল দ্রোহ, প্রেম, মানবতা এবং সাম্য। তো আমি কিছু তুলে ধরার চেষ্টা করব তার এই উপজীব্য বিষয় থেকে। বলবীর বল চির উন্নত মমশির, অথবা দুর্গম গিরি কান্তার মরু, দুস্তর পারাপার, লঙ্ঘিত হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার। বা একই রণবাজা বাজে ঝনঝন, ঝন রণবন ঝনঝন, একই দমকি দমকি ধমকি ধমকি। আবার অনেক জনপ্রিয় সঙ্গীত, কারো রইল কপাট, ভেঙে ফেল করে লপাট। এই যে নজরুলের অমর সৃষ্টি, তার যে কবিতা, তার সঙ্গীত, যেগুলো তৎকালীন ব্রিটিশ ভারতের শাসক গোষ্ঠীকে এবং অপশাসন, শোষণের বিরুদ্ধে বাঙালি জাতিকে ঐক্যবদ্ধ করার প্রয়াস পেয়েছিল নজরুলের লেখনী। কাজেই তিনি ছিলেন দ্রোহের কবি। আবার আমরা যদি অন্যদিকে দেখতে চাই, নজরুলকে বলা হয় প্রেমের কবি। তিনি মানুষকে ভালোবাসতেন, সমাজকে ভালোবাসতেন, তাই তিনি প্রেমের কবি। তিনি কল্পনায় তার প্রিয়াকে সাজিয়েছিলেন, মোর প্রিয়া হবে সোরানী, দেব খোপায় তারার ফুল। আবার প্রিয়া রূপ ধরে এতদিনে এলে, আমার কবিতা তুমি, আখির আড়ালে মরুভূমি যেন হয়ে গেল বনভূমি। এভাবে তিনি তার সাহিত্য কর্মে আমরা দেখতে পাই গভীর প্রেম, অনুভূতি, ভালোবাসা, এবং সবকিছু ছাপিয়ে তার মানবতা এবং সাম্যবাদ। তিনি ছিলেন সাম্যের কবি। যতদিন মোর লেখার শক্তি রবে, যতদিন আমি বেঁচে রব এইভাবে,
ইহাদের কথা লিখে আইব, কহিব ওদেরই কথা, পুত্র শোকের মতন জাগিবে বক্ষে ওদেরই ব্যথা। এরকম অসংখ্য সাহিত্য কর্ম রয়েছে, নজরুলের কবিতা রয়েছে, যার মধ্য দিয়ে তিনি সাম্যকে প্রতিষ্ঠা করার চেষ্টা করেছেন। নজরুল তার কবিতা, সঙ্গীত, ছোট গল্প, উপন্যাস, নাটক এবং নজরুলের সনাতন ধর্মপর যে সঙ্গীতগুলো রয়েছে, শ্যামা সঙ্গীত বা ভক্তি সঙ্গীত, পাশাপাশি ইসলাম ধর্মের জন্য তার যে রচিত যে হাম নাথ, এগুলো অনবদ্য সৃষ্টি। কাজে আজকের দিনে তার প্রতি আমাদের গভীর শ্রদ্ধা। এবং কবি কিন্তু শৈশব থেকে লিখেছিলেন। আমি শৈশবে একটি কথা বলেই আলোচনা আমি বেশিক্ষণ যাব না। কবি নজরুল যখন পাঠশালায় যেতেন, সেই চুরুলিয়ায় রাজা নরোত্তম সিংহের একটি দুর্গ ছিল। সেই দুর্গের ধ্বংসস্তূপ বা ভগ্নস্তূপ দেখে নজরুল আকৃষ্ট হতেন, তার মনে প্রশ্নের উদ্রেক হতো এবং সেই ভগ্নস্তূপকে নিয়ে, ধ্বংসস্তূপকে নিয়ে তিনি ভগ্নস্তূপ কবিতাটি রচনা করেছিলেন। তার দুটি লাইন আমি বলছি, যে গায়ের দক্ষিণে দাঁড়ায় কে তুমি, যুগ যুগ ধরি আঁকা গো, তোমার বুকে ও কিসের মিলন রেখা গো, তুমি কোন দেশের ভগ্নাবশেষ, কোন দিদিমার কাহিনীর দেশ। আরেকটি কথা বলতে হয়, একটি স্মৃতিচারণমূলক। কবি নজরুল রবীন্দ্রনাথের সাথে প্রথম সাক্ষাৎকারটি হয়েছিল ডক্টর শহীদুল্লাহর মাধ্যমে। ডক্টর শহীদুল্লাহ নজরুলকে নিয়ে ট্রেনে চড়ে শান্তিনিকেতনে প্রথম সাক্ষাতে তাকে নিয়ে গিয়েছিলেন। নজরুলের সাথে প্রথম দেখার পরে নজরুল কবিগুরুকে বলেছিলেন যে আমি অনেক দূর থেকে এসেছি, তা আমার একটু আকাঙ্ক্ষা, গুরুদেব আপনি আমাকে একটি কবিতা এবং একটি সঙ্গীত আপনার কণ্ঠে আমি শুনতে চাই, এটি আমার নিবেদন। তখন কবিগুরু বলেছিলেন, নজরুল তুমি তো অনেক ভালো লেখো, ভালো গান করো, অনেক সুন্দর, তো আগে তোমার গান এবং কবিতা আমি শুনতে চাই। কবি নজরুল যে রবীন্দ্রনাথকে কতটুকু শ্রদ্ধা করতেন, ভালোবাসতেন, সাথে সাথে বললেন যেহেতু আপনি আমাদের শ্রদ্ধাভাজন গুরুদেব, আপনি যেহেতু বলেছেন এটি আমার জন্য আদেশ, কাজে আমি আগে করছি। নজরুল করলেন গান এবং কবিতা, তারপরে রবীন্দ্রনাথ পরে করেছিলেন। এ হচ্ছে শ্রদ্ধাবোধ রবীন্দ্রনাথের প্রতি। আর আলোচনা আমার শেষ বিষয়টি হচ্ছে স্বাধীনতা, মুক্তিযুদ্ধের চেতনা, অসাম্প্রদায়িক বাংলাদেশ যদি আমরা গড়তে চাই, তাহলে নজরুলের চেতনা কোনো বিকল্প নেই। নজরুলের যে সাম্যবাদের দর্শন, মানবতার দর্শন, সেটি আজকে সমাজে বেশি প্রয়োজন। এবং আমি মনে করি যে সেজন্য আমাদের নজরুল চর্চায় আমাদের প্রতি হওয়া প্রয়োজন। নতুন প্রজন্মের মাঝে নজরুলের যে চেতনা, সেটি আমাদের জাগ্রত প্রয়োজন। কারণ 1971-এর মহান মুক্তিযুদ্ধে নজরুলের সঙ্গীত, নজরুলের কবিতা আমাদেরকে উৎসাহিত করেছিল। এই বলে আমি আলোচনার শেষ প্রান্তে প্রয়াণ দিবস উপলক্ষে আজকে আমি গভীর শ্রদ্ধা জানাচ্ছি আবারও বাংলা সাহিত্যে অসামান্য অবদানের জন্য। যতদিন বাঙালি পৃথিবীতে বেঁচে থাকবে, যতদিন বাংলা সাহিত্য বিশ্বে টিকে থাকবে, কবি নজরুল বাংলা সাহিত্যের আকাশে উজ্জ্বল নক্ষত্রের মতোই জাজ্বল্যমান থাকবেন। আমি এ পর্যায়ে একটি শেষ আবৃত্তিতে আমি করছি। হ্যাঁ দাদা, একটা ছোট্ট কবিতা আর কি, বিশেষভাবে অনুরোধ আমাদের। আচ্ছা, হ্যাঁ, সময় শেষ হয়ে যাচ্ছে, আমরা আচ্ছা, তার থেকে ছোট্ট একটা কবিতা। তাহলে ছোট্ট একটি করি। আমি অংশবিশেষ হ্যাঁ 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 অংশ, আচ্ছা, গোকুলনাগ কবিতার অংশবিশেষ, যেহেতু সময় কম বুঝতে পারছি, অল্প একটু আমি শোনাবো আজকে।
না ফোরাতে শরতের বিদায় শেফালি, না নিবিতে আশ্বিনের কোমল দীপালি। তুমি শুনেছিলে বন্ধু পাতা ছড়া গান, ফুলে ফুলে হেমন্তের বিদায়ী আহ্বান। অতন্ত্র নয়নে তব লেগেছিল চুম, ঝড়ো ঝড়ো কামিনীর এলো চোখে ঘুম। এলো অশ্রু, এলো হেমন্তের, এলো ফুল খসা, শিশির তিমির রাত্রি, শ্রান্ত দীর্ঘ শশা। ঝাউ শাখে রিক্ত বায়ু, সিক্ত তার বাড়ি, করে গেল দুলে গেল কাঁদিল বনানী। তুমি দেখেছিল বন্ধু ছায়া কুহেলির, অশ্রুঘন মায়া আখি, বিরহ অধীর। তবু তবু ব্যথা কীট পশিল সেদিন, যে কান্না এলো না চোখে মর্মে হলো লীন। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ বাসুদাকে। আমরা আবার বিদায়ী শুভেচ্ছা জানতে আসবো বাসুদার কাছে। এবার মুনিয়াকে অনুরোধ করব ছোট্ট একটি কবিতা পড়ার জন্য, কারণ আমাদের সময় একেবারেই শেষ পর্যায়ে। আমরা একটা ছোট্ট কবিতা শুনে আসি মুনিয়ার কাছ থেকে। মুনিয়া। আমি কাজী নজরুল ইসলামের একটা শিশুতোষ কবিতা পড়ব। এই কবিতাটা আচ্ছা, দিয়েই আসলে কাজী নজরুল ইসলামের সাহিত্য সম্ভারের সাথে আমার পরিচয় হয়েছিল, সম্ভবত আমাদের অনেকেরই। তো আমি তাকে শ্রদ্ধা জানিয়ে আমার শেষ আয়োজনটা পড়ছি, একটা শিশুতোষ কবিতা, খুব পরিচিত, খুকি ও কাঠবেড়ালি। আচ্ছা, চলবে। কাঠবেড়ালি, কাঠবেড়ালি, পেয়ারা তুমি খাও, গুড়মুড়ি খাও, দুধ ভাত খাও, বাতাবি নেবু লাউ, বেড়াল বাচ্চা কুকুর ছানা তাও। ডাইনি তুমি কোত্তা পেটুক, খাও একা পাও যেথায় যেটুক। বাতাবি নেবু সকলগুলো একলা খেলে ডুবিয়ে নিল, তবে যে ভারী লেজ উঁচিয়ে পুটুস পাটুস চাও। ছোঁচা তুমি, তোমার সঙ্গে আরই আমার যাও। কাঠবেড়ালি পাদ্রিমুখী, মারবো ছুঁড়ে কিল, দেখবি তবে রাঙাদাকে ডাকবো, দেবে ঠিল। পেয়ারা দেবে, যা তুই ওচা, তাই তো তোর নাকটি মোচা। খুতমোচোখি কাপুস গুপুস, একলাই খাও হাপুস হুপুস। পেটে তোমার পিলে হবে কুড়ি কুষ্টি মুখে। হে ভগবান, একটা পোকা যাস পেটে ওর ঢুকে। ইস, খেও না মস্ত পানা, ওই সে পাকাটাও। আমিও খুবই পেয়ারা খাই যে, একটা আমায় দাও। কাঠবেড়ালি, তুমি আমার ছোটদি হবে, বৌদি হবে, রাঙা দিদি, তবে একটা পেয়ারা দাও না। উফ, এ রাম, তুমি ন্যাংটা পুটু, ফ্রকটা নেবে, জামা দুটো, আর খেও না পেয়ারা তবে, বাতাবি নেবুও ছাড়তে হবে। দাঁত দেখিয়ে দিচ্ছ যে ছুট, ও মা দেখে যাও, কাঠবেড়ালি তুমি মরো, তুমি কচু খাও। ধন্যবাদ। সত্যি অসাধারণ। একদম সেই ছোটবেলার মতো করেই পড়লো মুনিয়া। আমরা এবারে চলে যাচ্ছি সবুজ স্যারের কাছে। আচ্ছা, ডক্টর সবুজ শামীম হাসান আমাদের বোধহয় বিদ্রোহী কবিতাটি শোনাবেন। আমরা বিদ্রোহী কবিতায় চলে যাই। আমি তার নির্বাচিত অংশ পড়ছি, কারণ অনেক বড় কবিতা তো, তাই নির্বাচিত অংশ পড়ছি। বিদ্রোহীর নির্বাচিত অংশ। বলবীর, বল উন্নত মম শির, শির নেহারি আমারে নত শির ওই শিখরে হিমাদ্রির। বলবীর, বল মহাবিশ্বের মহাকাশ ফারি, চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি, ভুলোক দুলোক গোলক ভেদিয়া, খোদার আসন আরশ ছেদিয়া, উঠিয়াছে চির বিস্ময় আমি বিশ্ববিধাত্রীর। মম ললাটে রুদ্র ভগবান জলে, রাজ রাজ টিকা দীপ্ত জয়শ্রীর। বলবীর, আমি চির উন্নত শির, আমি চির দুর্দম দুর্বিনীত নৃশংস। মহাপ্রলয়ের আমি নটরাজ, আমি সাইক্লোন, আমি ধ্বংস, আমি মহাভয়, আমি অভিশাপ পৃথ্বীর, আমি দুর্বার, আমি ভেঙে করি সব চুরমার, আমি অনিয়ম শৃঙ্খল, আমি দলে যাই যত বন্ধন, যত নিয়ম কানুন শৃঙ্খল, আমি মানি না তো কোনো আইন, আমি ভরা তরি করি ভরা ডুবি, আমি টর্পেডো, আমি ভীম ভাসমান মাইন।
আমি ধৈর্যটি, আমি লোকেশে ঝড় কাল বৈশাখীর, আমি বিদ্রোহী সুত বিশ্ববিধাত্রীর, বল বীর চির উন্নত মম শির। আমি ঝঞ্ঝা, আমি ঘূর্ণি, আমি পথ সম্মুখে যাহা পাই যায় চূর্ণি, আমি নৃত্য পাগল ছন্দ, আমি আপনার তালে নেচে যাই, আমি মুক্ত জীবনানন্দ। আমি হাম্বীর, আমি ছায়ানট, আমি হিন্দোল, আমি চল চঞ্চল ঠমকি চমকি, পথে যেতে যেতে চকিতে চমকি ফিং দিয়া দি তিন দোল, আমি চপলা চপল হিন্দোল। আমি তাই করি ভাই যখন চাহে মন চা, করি শত্রুর সাথে গলাগলি ধরে মৃত্যুর সাথে পাঞ্জা। আমি উন্মাদ, আমি ঝঞ্ঝা, আমি মহামারী, আমি ভীতি ধরিত্রীর, আমি শাসন ত্রাসন সংহার, আমি উষ্ণ চির অধীর, বলবীর চির উন্নত মম শির। আমি আমি বন্ধন হারা কুমারীর বেণী, তন্নি নয়নে বহ্নি, আমি ষোড়শীর হৃদি সরসীর প্রেম উদ্দাম, আমি ধন্যী। আমি উন্মন মৌন উদাসীর, আমি বিধবার বুকে ক্রন্দন হাসি, সাহুতাস আমি হুতাশীর, আমি বঞ্চিত ব্যথা পথবাসী, চিরগৃহহারা যত পথিকের, আমি অবমানীদের মরম বেদনা বিষ জ্বালা, চির বঞ্চিত বুকে গতি ফের। আমি অভিমানী, চির ক্ষুব্ধ হিয়ার কাতরতা ব্যথা শুনিবীর, চিত চুম্বন চোর কম্পন আমি থর 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 প্রথম পরশ কুমারীর। আমি গোপন প্রিয়ার চকিত চাহনি ছল করে দেখা অনুক্ষণ, আমি চপল মেয়ের ভালোবাসা তার কাঁপন চুরির কনকন। আমি চির শিশু চির কিশোর, আমি যৌবন ভীত পল্লী বালার আঁচড় কাচুর নিচুর, আমি উত্তর বায়ুমলয় অনিল উদাস পুরবী হাওয়া, আমি পথিকে কবির গভীর রাগিনী বেনুবিনে গান গাওয়া, আমি আকুল নিরাক তিয়াসা, আমি রৌদ্র রুদ্র রবি, আমি মরুনির ঝড় ঝড় ঝড়, আমি শ্যামলিমা ছায়া ছবি, আমি তুরিয়ানন্দে ছুটে চলি, একই উন্মাদ আমি উন্মাদ, আমি সহসা আমারে চেনেছি আমার, খুলিয়া গিয়েছে সব বাঁধ। আমি রুশে উঠি যবে ছুটি মহাকাশ ছাপিয়া, ভয়ে সপ্ত নরক হাবিয়া দজক নিভে নিভে যায় কাঁপিয়া, আমি বিদ্রোহী বাহি নিখিলে অখিলে ব্যাপিয়া, আমি শ্রাবণ প্লাবন বন্যা, কবু ধরণীর করি বরণিয়া, কবি বিপুল ধ্বংস ধন্যা, আমি ছিনিয়ে আনিব বিষ্ণু বক্ষ হইতে যুগল কন্যা। আমি অন্যায়, আমি উল্কা, আমি শনি, আমি ধূমকেতু জ্বালা বিষধর সাপ কাল্পনি, আমি ছিন্ন মস্তা চণ্ডী, আমি রণদা সর্বনাশী, আমি জাহান্নামের আগুনে বসিয়া হাসি পুষ্পের হাসি। আমি মৃন্ময়, আমি চিন্ময়, আমি অজর অমর অক্ষয়, আমি অব্যয়, আমি মানব দানব দেবতার ভয়, বিশ্বের আমি চিরদুর্জয়। জগদীশ্বর ঈশ্বর আমি পুরুষোত্তম সত্য, আমি তাথিয়া তাথিয়া মথিয়া ফিরি স্বর্গ পাতাল মর্ত, আমি উন্মাদ, আমি উন্মাদ, আমি চিনেছি আমারে আজকে আমার খুলিয়া গিয়েছে সব বাঁধ। আমি পরশুরামের কঠোর কুঠার নিক্ষত্রিয় করিব বিশ্ব, আনিব শান্তি শান্ত উদার। আমি হল বলরাম স্কন্ধে, আমি পারি ফেলিব অধীন বিশ্ব, অবহেলে নবসৃষ্টির মহানন্দে, মহাবিদ্রোহীর অনুক্রান্ত, আমি সেই দিন হব শান্ত, যবে অতি পীড়িতে কন্দল রোদ আকাশে বাতাসে ধনিবে না, অত্যাচারীর খড়গ কৃপান ভীম রণভূমে রনিবে না, বিদ্রোহীর অনুক্রান্ত, আমি সেই দিন হব শান্ত। ধন্যবাদ সকলকে। বাহ, 139 লাইনের কবিতা, আসলে এত অল্প সময়ে পড়া সম্ভব নয়, তাই তার নির্বাচিত অংশটুকু পড়ার চেষ্টা করলাম মাত্র। তবে স্যার আমার তো ইচ্ছা ছিল পুরোটাই পড়বেন, এই জন্য শেষে রেখেছিলাম যে এই কবিতার পরে আসলে অন্য কবিতা ভালো লাগবে না শ্রোতা দর্শকদের। তা যাই হোক, আপনি পড়েছেন নির্বাচিত কবিতা, হয়তো সময়ের কথা চিন্তা করে। আমরা যেহেতু একদম শেষ পর্যায়ে চলে এসেছি, আমরা তাহলে আমাদের বিদায়ী শুভেচ্ছা বিনিময় করে আজকের আয়োজন শেষ করি। প্রথমেই আমরা একদম নিচ থেকে শুরু করছি, প্রথমে চলে যাচ্ছে মুনিয়া আপার কাছে। মুনিয়া আপা। ধন্যবাদ সৌরভ।
খুব ভালো লাগলো আজকে এই আয়োজন। আমার সাথে যারা আছেন, আমার গুণীজনরা, সবাইকে আমার শ্রদ্ধা, এবং আমার খুব ভালো লাগলো, আমি সমৃদ্ধ হলাম তাদের আলোচনায়, অনেক কিছু জানলাম। আর সবুজ শামীম হাসান স্যার, বাসুদেব দার চমৎকার কবিতা শুনলাম, আশরাফ ভাইয়ের চমৎকার কথা, খুব ভালো লাগলো আমার। আজকে আমি এই অনুষ্ঠানে থাকতে পেরে ভীষণ খুশি হয়েছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ মুনিয়া আপা। আমরা চলে যাচ্ছি বাসুদার কাছে আজকের আয়োজনে আপনার বিদায়ী শুভেচ্ছা। ধন্যবাদ সৌর। উপস্থিত আমাদের সাথে যারা ছিলেন আজকে, বিশেষ করে সবুজ ভাই, বন্যা আপা, আমার আরেক বোন, অনেক সুন্দর আবৃত্তি শুনলাম, এবং আশরাফ ভাই, আমার অনেক ভালো লাগলো। আসলে এখন আমরা যারা সাংস্কৃতিক কর্মী, দীর্ঘদিন আমরা মঞ্চে কাজ করতে পারছি না, তো আজকে অনেকদিন পরে দেখা হলো আপনাদের সাথে, এবং অনেক অনেক বেশি আজকে ভালো লাগলো আজকে আমার। তা আমি মনে করি যে আমরা যারা সাংস্কৃতিক কর্মী, আমরা বাচিক শিল্পে কাজ করি বিশেষ করে, তো সকলের জন্য আমার মানিকগঞ্জে আমন্ত্রণ থাকলো। আমরা মানিকগঞ্জের মঞ্চে আমরা আপনাদের আমন্ত্রণ জানাবো দেশের পরিস্থিতি একটু ভালো হলে, এবং এই ধরনের অনুষ্ঠান চলমান থাকবে সেটি প্রত্যাশা করি, এবং সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করছি, করে বিদায় নিচ্ছি। শুভরাত্রি। ধন্যবাদ দাদা। একটা কথা না বললেই নয়, মানিকগঞ্জে গিয়ে আপনার সেই আপ্যায়ন আর আপনার সেই অনুষ্ঠান আসলে ভুলবার মতো নয়, আসলে সত্যি কথা। এটা অসাধারণ ছিল, আমার এখনো স্মৃতিপটে উজ্জ্বল। তো যাই হোক, আমরা এই বিষয়ে আবার পরে আলাপচারিতা করব। আমরা চলে যাচ্ছি আমার প্রিয় শিক্ষক সবুজ শামীম হাসানের কাছে আজকের আয়োজনে আপনার বিদায় শুভেচ্ছার জন্য। অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা তানজির সৌরভ। তানজির সৌরভের যেমন সৌরভ আছে, জেসমিন তারও নামের যে অর্থ, তাতেও কিন্তু সৌরভ আছে। এই দুই সৌরভ মিলে আজকে বাংলা ভাষাভাষী মানুষকে যে কবিতার সুবাস, গানের সুবাস যে আমাদের ফুসফুসে তোমরা পৌঁছে দেওয়ার যে ব্যবস্থা করেছো, সত্যি এটা প্রশংসা দাবি রাখে। এটির প্রশংসা না করা এক প্রকারের পাপ আমি মনে করি। তোমরা যে সমৃদ্ধ সুন্দর অনুষ্ঠান করছো, গুণী জনদের যে এখানে তুমি যে গুণীজনদের যে মিলন মেলা করেছো, আমি সত্যি তোমাদের প্রতি কৃতজ্ঞ যে তোমরা মাহি ভাইয়ের মতন মানুষ, তোমরা হাকামুল্লাহ ভাইয়ের মতন মানুষ, তোমরা আশরাফ হোসেনের মতন বিশিষ্ট শব্দ সৈনিক, তাদের মতো মানুষকে, মানুষ তাদের বলা যাবে না, সংস্কৃতি জন, তাদেরকে তোমরা তোমাদের এই মঞ্চে তোমরা নিয়ে এসে তাদের কথা আমাদের শুনিয়েছো, জাতিকে জানিয়েছো। এজন্য সত্যি তোমাদের প্রতি আমার সবটুকু ভালোবাসা। সনাধিতি এভাবেই আরো সামনে যাক, সে আমার একান্ত প্রত্যাশা। বিশেষ করে আজকে আশরাফ হোসেন ভাই, তিনি যে কত বড় মানুষ সেটা তো বলবার আর অবকাশ থাকে না। তার মতো মানুষের সঙ্গে বাসুদার মতন একজন বড় মানুষ, যিনি আসলে বাচিক শিল্পের জন্য তার জীবনটাকে এক প্রকার উৎসর্গ করেছেন। তোমরা হয়তো জানো যে তিনি গ্রামীণ ব্যাংকের চাকরিটা ছেড়ে তিনি কবিতাকে ভালোবেসে তিনি কিন্তু মানিকগঞ্জে চলে এসেছেন। বাসুদা, আপনাকে আমার শ্রদ্ধা এবং ভালোবাসা। আপনি যেভাবে কবিতাকে ভালোবাসেন, আমরাও যাতে এইভাবে কবিতাকে ভালোবেসে মানুষের কাছে পৌঁছতে পারি, সে আশীর্বাদ আমায় করবেন। আরেকটি কথা, যে জাতীয় কবিকে নিয়ে যেভাবে সমৃদ্ধ সুন্দর আলোচনা করলেন আশরাফ হোসেন ভাই, এটা সত্যি প্রশংসার দাবি রাখে। শুধু 2 দিন নয়, আমাদের যেন প্রতিনিয়তই আমরা আমাদের জাতীয় কবিকে স্মরণ করি, তাহলেই আমাদের জীবনকে আমরা পরিপূর্ণ করতে পারবো। আমাদের যে পারস্পরিক সম্পর্ক, এই সম্পর্কের আরো উন্নতি ঘটবে, এই আশাবাদ ব্যক্ত করে সনাধিতির 1000 বছর দীর্ঘায়ু কামনা করে আমার কথা শেষ করছি। শুভরাত্রি। অসংখ্য ধন্যবাদ স্যার।
আর আপনারা আমাদের বটবৃক্ষ, তো আপনারা আছেন বিধায় বোধহয় আমরা কিছু করতে পারছি। আপনি আছেন, আশরাফ সাহেব আছেন, সাধনদা আছেন, আমাদের এরকম কিছু ভালোবাসার মানুষ, এই যে আমাদের বাসুদা আছে, এরকম ভালোবাসার অগ্রজ আছে বিধায় সাহস করে উঠতে পারি কিছু করার। তো আমরা সত্যি না, স্নেহধন্য। তারপরে যাই হোক, দেখো, হ্যাঁ, জি আরেকটি জি কথা একটু বলি আর কি, যে তোমাদের আরেকটি সাফল্য আমি একটু বলি এক সেকেন্ডে, যে মুনিয়া কিন্তু এক প্রকার ঘরের মধ্যে চলে গিয়েছিল, মুনিয়াকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। তুমি এবং বন্যা সেই মুনিয়াকে খুঁজে এনে জাতির সামনে তার যে আবেগীয় কবিতা উপস্থাপন করছো, সত্যি তোমাদেরকে ধন্যবাদ এবং মুনিয়াকেও ধন্যবাদ জানাই। না, সেটা তো আসলেই সত্যি ধন্যবাদ। তো যাই হোক, আর কথা দীর্ঘায়িত করব না, একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা চলে যাচ্ছি আমাদের প্রিয় সঞ্চালক বন্যাপার কাছে। বন্যাপা। আজকের অনুষ্ঠানে যারা অতিথি ছিলেন তাদের কাছে আমার কৃতজ্ঞতা এবং অনেক ধন্যবাদ জানাচ্ছি। সাথে সাথে যারা দর্শক ছিলেন তাদেরকেও কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। আমাদের আজকের এই অনুষ্ঠানকে সফল করার জন্য যারা যেখানে বসে যেভাবে আমাদের সহযোগিতা করেছেন প্রত্যেকের কাছেই আমরা কৃতজ্ঞ। কিন্তু একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে আশরাফ ভাই কবিতার একটা লাইন করে এবং আলোচনা করেছেন যে নজরুলের, যে মানুষে মানুষে প্রেম, মানুষে মানুষে প্রেম আছে এবং আছে বলেই আজকে বাসুদা আমাদের ডাকে সাড়া দিয়েছেন। সবুজ স্যার বারবারই বলছেন এবং সবুজ স্যারের কাছে আমরা যখনই ফিরি তখনই বোধ করি যে আসলে মানুষের মধ্যে যে কৃতজ্ঞতা বোধটা কিরকম থাকা উচিত, মানুষ কিভাবে বিনয়ী হয় সেটা আমরা শিখি। এবং আমাদের আমার পাশে যদি মুনিয়া না থাকে তাহলে আমার মনে হয় অনেক খালি। আমার শুধু মুনিয়া না, আমার কিছু বন্ধু আছে যারা আমার আপনার থেকেও আপন, যাদেরকে আমি সবসময় মিস করি, যাদের নাম না বললেই নয়, মনিকা, বাসন্তী, আমি প্রত্যেকটা মানুষকে। এবং আমি সৌরভকে প্রতিদিন মিস করি, একবার কথা না বলতে পারলে মনে হয় যে আমার অনেক কিছুই নেই। আমার নিজের আপন ভাই বোন তাদের সাথে প্রতিদিন কথা বলি, ঠিক সেরকম করেই সৌরভের সাথে আমি প্রতিদিন একাধিকবার ফোন করি, কোনো কিছু হওয়া হলেও আমি ফোন করি। এই যে প্রেম, এটা আসলেই একটা অসাধারণ। ঠিক সৌরভ, সবুজ স্যার, বাসুদা বা মুনিয়া নয়, এর বাইরেও অনেকেই আছে। এবং আমাদের সমাধিতির যারা উপদেষ্টা মন্ডলীতে রয়েছেন প্রত্যেকেই গুণী মানুষ, প্রত্যেকেই আমাদেরকে সহযোগিতা করছে। এছাড়াও যারা বাইরে আমাদের স্বজন, আমাদের প্রিয়জন, আমাদের বন্ধুজন, প্রত্যেকে আমাদেরকে এত সহযোগিতা করেন, ফলে আমরা এই অনুষ্ঠানটি সার্থকভাবে প্রতিদিনই নিয়ে বসতে পারি। তা না হলে কিন্তু সম্ভব হতো না। আর তাই মনে করি মানুষে মানুষে প্রেম এখনো আছে, আছে বলেই আমরা এগিয়ে যাচ্ছি। এবং এই প্রেম অক্ষুণ্ণ থাকুক সেই প্রত্যাশায় আজকের নজরুলের প্রয়াণ দিবসে নজরুলকে শ্রদ্ধা জানিয়ে আজকের অনুষ্ঠান শেষ করছি। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, শুভরাত্রি। সৌরভ। ধন্যবাদ বন্যা আপা। আমাদের মাঝে চিত্র ভাস্কর আমাদের আজকের উদ্বোধক, তিনি ছিলেন আশরাফ হোসেন। উনি একটু নেট বিভ্রাটের কারণে থাকতে পারেননি, আমাকে মেসেজ করেছেন যে তুমি একটু ম্যানেজ করো। তো তার হয়ে আমি বিদায় নিয়ে নিচ্ছি। আর আমাদের সকলেই সকল কথাই বলে দিয়েছেন, আমি আর কথা দীর্ঘায়িত করব না। আমাদেরই আজকের আয়োজন কবি কাজী নজরুল ইসলামের প্রয়াণ দিবসে সনাধিতির সশ্রদ্ধ নিবেদন যদি আর বাঁশি না বাজে পর্ব এখানেই শেষ করছি। আর ছোট্ট একটা বিজ্ঞাপন, আগামী দিনে আমাদের পর্ব দ্বিতীয় থাকবে, সেটা দেখার আমন্ত্রণ রইল। এই বলে আপনাদের সকলের সুস্থতা এবং সাফল্য কামনা করে আমাদের আজকের আয়োজন যদি আর বাঁশি না বাজে পর্ব 1 এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি। শুভরাত্রি।